নোটের আগে কয়েকবার রিভিউ দেওয়া হয়, এটা হয়তো কোনো কারণে দু একটা স্পেলিং ভুল গেছে অথবা এই টাইপের কিছু হয়েছে বা হচ্ছে। আচ্ছা সরি, নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করবো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি রীতিকে পারমিশন দিতে চাই, আপনি প্লিজ আনমিউট করে কোশ্চেন করতে পারেন। রীতিকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু প্লিজ। ভাই আমার আসলে প্রশ্ন না, আমার আসলে একটা জানতে চাও যে আসলে কোর্সটা কবে নাগাদ শেষ হবে। কারণ হচ্ছে যে আমি তো শেষ করি, কারণ হলো যে মানে পড়াটা একটা হিউজ, মানে আমি যদি রেগুলার ক্লাস করে পড়াটা একদিনে শেষ করি, তারপরে আরেকটা ক্লাস করে পড়ি, এবং একটা ক্লাস এত পর পর হচ্ছে যে আমি আগের পড়াগুলো ভুলে যাচ্ছি, আর চাইলেও আমি ওইগুলো হচ্ছে বারবার পড়তে পারতেছি না। তো আসলে আমরা যদি রিভিশন করার একটা টাইম না পাই আমাদের প্রিলি পরীক্ষার আগে, তাহলে কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে মানে অন্তত আমার ক্ষেত্রে যে কোনো লাভ হবে না, কারণ রেগুলার পড়েও আমি ভুলে যাচ্ছি। আপনি একদমই ঠিক কথা বলছেন। আমরা আসলে রিভাইজ দেওয়ার সময়টা দেওয়া দরকার, কিন্তু এক্সাক্ট টাইমটা আমি আপনাকে জানাতে পারছি না, তবে পরবর্তীতে আমরা সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো এই যে গতানুগতিক রুটিন আছে এই রুটিনে শেষ হবে। ওকে, থ্যাংক ইউ। অন্তত মানে 2 মাস সময় না পাইলে তো আসলে রিভিশনটা এত বড় সিলেবাস শেষ করে ফেলা সম্ভব না। কঠিন কঠিন। জি ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে জি, আসসালামু আলাইকুম। ভাই আমরা কি ক্লাসটা শুরু করব নাকি আরেকটা প্রশ্ন নিব? জুমান ভাই হ্যান্ড রেজ করছেন, আমরা কি জুমান ভাইকে সুযোগ দিব? দেন, একটু সুযোগ দেন, বলুন। জুমান ভাই আপনাকে পারমিশন দেয়া আছে, প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন? ভাই আমার প্রশ্নটা ছিল পয়েম আর পোয়েট্রি এর ভিতরে পার্থক্যটা কি? এটা একটু জানাচ্ছি। পয়েম হচ্ছে একটা কবিতা, আমি একটা কবিতা লিখেছি, সেটা হচ্ছে পয়েম। আর পোয়েট্রি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, যেটা দিয়ে হচ্ছে আমি মানে টোটাল কবিতার সমগ্র কবিতার জনরাটাকে নির্দেশ করি, এটা হচ্ছে পোয়েট্রি। থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আমরা শুরু করতে পারি। সো প্লিজ প্লিজ শুরু করেন তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি ভাষা লেকচার 8, এটা 4 না, এটা কিন্তু 8। হ্যাঁ, 8 নাম্বার লেকচারে আমরা চলে আসছি। 8 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি ভোকালে, আর ভাইয়া আছেন কিউএনএতে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কিউএনএতে লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ ভাইয়া এগুলো উত্তর দিবেন। তার পাশাপাশি ভোকালে আমি আপনাদেরকে যে অংশগুলো বুঝাই দেওয়ার এগুলো ইনশাআল্লাহ বুঝাই দিব। তো শুরুতে একটু বলি, এটা হচ্ছে যে একজন আপু একটা প্রশ্ন করেছিলেন একটু আগে, আমি নামটা ভুলে গেছি। উনি বলছিলেন যে রিভিশনের কথা। তো রিভিশন কিন্তু আপনি যদি মনে করেন আপনি সমগ্র সিলেবাস শেষের এক মাসে রিভিশন দিবেন, এটা হতে পারে, দিস ইজ এ প্রসেস। বাট আরেকটা বেটার প্রসেস হচ্ছে যে এখন যে টপিকগুলো পড়তেছেন, পড়ার পর 2 দিন পর সেম টপিকগুলো রিভিশন করা। মানে এখানে টপিক শেষ করাটা মূল টার্গেট নেওয়ার চেয়ে আমি যেই পড়াটা পড়তেছি সেই পড়াটুকু আমার মনে থাকে কিনা, এটাই হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। কাজে রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মাঝখানে যদি গ্যাপ পাওয়া যায়, এটাও একদিক থেকে ভালো। কেন ভালো? আপনি তাতে হচ্ছে ওই একই পড়াটা বারবার করবেন। আজকে পড়লেন, কালকে ওই পড়াটাই আবার রিভাইজ দেন। এটাও কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি। আমি পার্সোনালি এই যেটা বললাম এই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করি। অর্থাৎ আমি যা পড়েছি সেটাকে আবার রিভিশন দেওয়া, প্রয়োজনে একাধিক বই থেকে ওই টপিকটা দেখা, এটা আমি করি। এতে করে আমি উপকার পেয়েছি, এই জন্য বললাম। সো বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের চয়েস। আপনারা যথেষ্ট বড় এবং শিক্ষিত, কাজে আপনারা ভালো বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোনটা বেটার। সো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি। ক্লাসে ইন্টারেকশন করার জন্য আপনারা চ্যাট বক্স ব্যবহার করতে পারেন। সো আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা আছে ডিটারমিনার জিনিসটা কি, এটা আমাদেরকে বোঝা দরকার। ডিটারমিনারস আর বেসিক্যালি অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ কি করে কে বলতে পারবেন? অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, সবসময় এটা মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে নাউনকে মডিফাই করে। তাহলে ডিটারমিনার গুলোর কাজ কি? এক কথায় বলেন, ডিটারমিনারের সম্পর্ক কার সাথে? দ্রুত বলেন। নাউনের সাথে তার সম্পর্ক। ডিটারমিনার গুলো যেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সম্পর্ক যেটা নাউনের সাথে, তাহলে ডিটারমিনার সম্পর্ক নাউনের সাথে। এটা আমরা কিভাবে ধরতে পারি? মনে করেন আমাদের কাছে আর্টিকেল এ এন আছে, আর্টিকেল দা আছে, তিনটা মিলে হয় আর্টিকেল। তাদের সাথে আমার আরো যোগ হবে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কিরকম? যেগুলো কোয়ান্টিফায়ার কাকে বলে, শব্দটা আমি এখানে লিখি। কোয়ান্টিফায়ার্স কি? যা কোয়ান্টিটি নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে। যেমন হতে পারে ফিউ, হতে পারে লিটল, হতে পারে এ লট অফ, হতে পারে লটস অফ, এরকম অনেক আছে, প্লেন্টি অফ, এটসেট্রা এটসেট্রা, প্রচুর আছে। সেই কোয়ান্টিফায়ার গুলো তার সাথে যোগ হয়। তারপর আছে আপনার কোয়ালিফায়ার্স কাকে বলে, কে বলতে পারবেন? কোয়ালিফায়ার্স হচ্ছে যেগুলো কোনো কিছুর কোয়ালিটিকে নির্দেশ করে। ঠিক আছে, তো তার সাথে আমার এখানে কোয়ালিফায়ার্স গুলো যোগ হয়। এরকম আমার যতগুলো আছে অ্যাডজেক্টিভ, তার সবগুলো মিলে আমার হচ্ছে এই যে আমি টোটালটা পেলাম, সামেশন অফ অল দিস ইজ দা ডিটারমিনার। সো অনেকেই বলে ডিটারমিনার্স হচ্ছে আর্টিকেলস। বেসিক্যালি কি ডিটারমিনার্স আর আর্টিকেল সেম? আপনারাই বলেন, দ্রুত বলেন। ডিটারমিনার আর্টিকেল কি সেম? না, সেম না। তাহলে আমরা বলতে পারি সকল আর্টিকেলই ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনার আর্টিকেল নয়। যে কারক এবং কারের সম্পর্কের মতো, রাইট? সকল আর্টিকেলই
ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনারই আর্টিকেল নয়। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা সামনের দিকে আগে। সো ডিটারমিনাল গুলো আমরা এখানে অনেক রকম ভাবে দেখিয়েছি। আমি আপনাদেরকে একদম সংক্ষেপে আমি আমার মতো সহজ প্রসেসে বুঝাই দিব। আমি আপনাদেরকে এখানে টোটাল অংশে আমি এত কিছু পড়ার দিকে যেতে চাচ্ছি না। আমি আপনাকে একটা খুব সুন্দর সংক্ষেপ হিসাবে দেখাই। আপনি ডিটারমিনারকে মনে রাখবেন 3 প্রকারের। এক নাম্বার, যা কেবলমাত্র কাউন্টেবল প্লুরাল নির্দেশ করে। সংক্ষেপে বলি, কাউন্টেবল প্লুরাল, যেমন ধরেন মেনি, চিন্তা করেন মেনি। 2, যেটা হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলার কে নির্দেশ করে, যেমন ধরেন মাচ। 3 নাম্বারটা হচ্ছে যেটা কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয়কে নির্দেশ করতে পারে, দুইটাকে নির্দেশ করতে পারে। এটা একটা উদাহরণ দিতে পারবেন? কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়কে নির্দেশ করে এরকম কি আছে, কে বলতে পারবেন? যেমন এরকম অনেকগুলো আছে, যেমন হয় সাম হয়, এনাফ হয়, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, অনেক আছে, এ লট অফ হয়, লটস অফ হয়, এরকম অনেক আছে। এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়কে নির্দেশ করে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? একটা হচ্ছে যা কাউন্টেবলের সাথে বসে এটা মনে রাখতে হবে, যা আনকাউন্টেবলের সাথে বসে সেগুলোকে মনে রাখতে হবে, আর যারা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথেই বসতে পারে সেটাকে আমাদের মনে রাখতে হবে। আমরা এই 3 ক্যাটাগরি ডিটারমিনারের ব্যবহারটুকু জানলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যায়, ঠিক আছে? তো ফাহাদ বলছেন যে 3 নম্বরের একটা एग्जांपल, যেমন ধরেন সাম, আপনি চাইলে সাম ওয়াটারও বলতে পারবেন, সাম স্টুডেন্টসও বলতে পারবেন। সো সে চাইলে আনকাউন্টেবলের সাথেও বসতে পারে, সে চাইলে কাউন্টেবলের সাথেও বসতে পারে, বোথ আকারে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এখন আমাদের এখান থেকে পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসে, পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসে, এটা হচ্ছে আমাদের আগে জানা দরকার। যে আমরা যে পড়বো চ্যাপ্টারটা কোন জায়গাটা ফোকাস করবো, কিভাবে বলবো। আমাদেরকে ফোকাস করতে হবে এই যে আমি যে 3টা জিনিস দেখাইছি, এই 3টার এগ্রিমেন্ট ঠিক আছে কিনা নাউনের সাথে। মনে করেন আমাকে এগ্রিমেন্টটার দিকে নজর দিতে হবে। মনে করেন মেনি, মনে আমি মেনি বললাম, মেনি বলার পরে বললাম মেনি মেনি ওয়াটার, তাহলে এটা কি হলো? ভুল হলো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ভুল আছে। এরকম এগ্রিমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা আমাদেরকে চেক করতে হবে। আবার মনে করেন একটা জায়গায় লেখা আছে এ লট অফ, আপনি মনে করেন এক জায়গায় পেলেন এ লট অফ সাপোজ মানি, আপনি এটা দেখে মনে করেন এটা ভুল, কারণ এ লটের পরে মানি তো হয় না, নিশ্চয় প্লুরাল কিছু একটা হবে, বাস আপনি এরকম চিন্তা করলেন, তাহলে কিন্তু আপনি আরেকটা ভুল করে ফেললেন, কারণ কি এটা কারেক্ট আছে। বুঝতে পারছেন? তো আপনাকে এই এগ্রিমেন্টটুকু বুঝতে হবে। এই এগ্রিমেন্টটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ডিটারমিনারের চ্যাপ্টারের কাজ শেষ। বুঝে গেছে? এখন আমরা আজকে ক্লাসে এটাই দেখবো যে এগ্রিমেন্টগুলো আমরা কিভাবে ডিফাইন করতে পারি, কোন এগ্রিমেন্টটা কিভাবে হয়। সো আজকে ক্লাসে আমি ডিটারমিনার কি আলোচনা করতে চাচ্ছি, আপনাকে একটা ধারণা পাইছেন মোটামুটি? ওকে, সো আই গেস আপনারা ধারণা পাইছেন, তাহলে আমরা সামনের দিকে আগে। ওকে, সো আমার এত কিছু এখানে যে অনেকগুলো ডিটারমিনারের ব্যবহার দেওয়া আছে, এগুলো আপনারা বাসায় বসে নিজেরা নিজেদের মতো দেখবেন এগুলো কি কি আছে। যে বিভিন্ন ধরনের ডিটারমিনার আছে, যেমন আর্টিকেলস আছে, ডেমনস্ট্রেটিভ গুলো কি, পসেসিভ ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ার্স, নাম্বারস, অর্ডিনালস, এগুলো সব ডিটারমিনার। এই হচ্ছে আমার টোটাল প্রকার ক্লাসিফিকেশন, ঠিক আছে? তো এই ক্লাসিফিকেশন টোটালটা মিলে হচ্ছে আমার ডিটারমিনারটা তৈরি হচ্ছে, ঠিক আছে? সো তাহলে এখন আমরা এইভাবে দেখতে পারি, আমরা এগুলো দেখে মনে রাখতে পারি। এই চার্টটা যদি আপনি মনে রাখেন ভালো হবে, এটা মনে রাখা আসলে খুব কঠিন কিছু নাই, ঠিক আছে? এটা কঠিন কিছু না। এখানে ছোট্ট একটু ভুল আছে, আমি ধরাই দিই, এটা হার্স হবে না, এটা হার হবে। ওকে, সো এটা হার্স হবে না, এসটা বাদ যাবে, ঠিক আছে? আচ্ছা, আফসানা চ্যাট বক্সে বলছেন ডিটারমিনারস আর অ্যাডজেক্টিভ তো সেম লাগে। ডিটারমিনার গুলোকে অ্যাডজেক্টিভই আপু, আমি যে ক্লাসে শুরুতেই বললাম যে ডিটারমিনারস আর অ্যাডজেক্টিভ। আমরা একটা কথা একটা জিনিস বলতে পারি সুন্দর মতো, সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। উদাহরণস্বরূপ আপনি এখান থেকে যে কোনো একটা র্যান্ডম ডিটারমিনার চুজ করেন, মনে করেন আপনি চুজ করলেন ইচ, তাহলে সে একটা অ্যাডজেক্টিভ, তার ক্লাসিফিকেশনে সে একটা অ্যাডজেক্টিভ। এখন আমি একটা অ্যাডজেক্টিভ নিলাম গুড, ডিটারমিনার না। সো আমরা বলতে পারি অল দিস ডিটারমিনারস আর অ্যাডজেক্টিভস, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? আপনারা বুঝছেন যে সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভই যে ডিটারমিনার না, এটুকু বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা অনেকে বলতেছেন যে হার্স আমি কেন কেটে দিলাম? আচ্ছা, এটা হচ্ছে একটা হার্স যদি আমার শেষে এস থাকে সে পসেসিভ প্রোনাউন হয়, আর যদি এসটা না থাকে সে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, এইজন্য আমি এসটা কেটে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা বলছি, এখানে আরেকটা প্রশ্ন করেছেন, আপনাকে যেটা প্রশ্ন করেছেন অর্ডিনালস এর ব্যবহারটা কি রকম। মনে করেন আমি বললাম ফার্স্ট বয়, সেকেন্ড টার্ম, তারপরে মনে করেন নেক্সট ইয়ার। দেখেন এই যেগুলো অ্যাডজেক্টিভ হলো না, এগুলো ডিটারমিনার হলো না। বুঝতে পারছেন কি বলছি? অর্ডিনালস এর ব্যাপারটা বুঝছেন? এটা পর একটা করে নাউন বসান, নাউন বসালে আপনি পেয়ে যাবেন যেগুলো কিভাবে ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভ হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা সামনের দিকে আগে। এখন আমরা আর্টিকেলস এর ব্যবহার, আর্টিকেলস এর ব্যবহারের দিকে আমরা যাওয়ার আগে ছোট্ট একটু কাজ আছে এখানে। আমি আপনাদের সাথে একটা পোল শেয়ার করি, সবকিছু করবো আগে একটা পোল শেয়ার করি আপনাদের সাথে, দেখি এটা উত্তর করে ছোট্ট একটা জিনিস। ওকে, আমরা 10 সেকেন্ড পরে এটা পোল কোশ্চেনটা বন্ধ করে দিব। 5 4 3 2 1 গো। পোল কোশ্চেন এন্ড করে দিচ্ছি, রেজাল্ট শেয়ার করি। 94% আপনারা সঠিক উত্তর করেছেন,
আর হচ্ছে বাকি 6% মনে হয় ফান করে করছেন কিনা। যাই হোক, এটা অ্যান্সার হবে এ। একদম সহজ একটা ভুল। ওকে ফাইন। এখন আমরা আগে একটা ছোট্ট একটা জিনিস শিখবো, আর্টিকেল এ এবং আর্টিকেল দা, এই দুইটার ব্যবহারের মধ্যে পার্থক্যটা কি। ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল বলতে আমরা কি বুঝি। মনে করেন আমি বললাম দিস, আমি আপনাকে একটা প্যারাগ্রাফ দিচ্ছি, দিস ইজ ড্যাশ পেন। আমি আপনাকে দুইটা অপশন দিব, একটা অপশন হচ্ছে এ, একটা অপশন হচ্ছে দা। আপনি কোনটা নেবেন, এ নেবেন না দা নেবেন, নাকি বোথ আর কারেক্ট, কোনটা নেবেন? ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি মেজরিটি বলছেন বোথ আর কারেক্ট, দ্যাট ইজ হোয়াট আই এম সিইং। আচ্ছা, আজকে এই জিনিসটা আমি ক্লারিফাই করব আপনাদের। আপনারা মেজরিটি বলছেন এখানে বোথ আর কারেক্ট, তাই তো? আচ্ছা, এটার আনসার হবে এ, এটা আনসারে দা হবে না। ওয়াই? কেন? কোশ্চেন ইজ ওয়াই। এখানে আমি কেন দা নিব না? এই জিনিসটা বোঝার জন্য মনে করেন আমি আপনাদের একটা গল্প বলি। আমি বাসা থেকে বের হয়েছি, তো বাসা থেকে বের হওয়ার পর একটা রিক্সা নিব। এখন এই যে আমি রিক্সার কথা বলতেছি, তাহলে আমি প্রথমটা হবে অনির্দিষ্ট, আই টুক এ রিক্সা। কাহিনী দেখেন, আমি যখন প্রথমবারের মতো কমন নাউনকে আমি ইন্ট্রোডিউস করছি, দিস ইজ ইনডেফিনিট, দিস ওয়ান ইজ ইনডেফিনিট। এখন আমি সেই রিক্সার বর্ণনা দিতে যাচ্ছি, তো আমি বললাম ড্যাশ রিক্সা ওয়াজ ভাঙাচোরা। তাহলে এখন দ্বিতীয়বার আমি যখন আবার রিক্সা বলবো, এখন কি আমি যে রিক্সাটা নিয়েছি সেই রিক্সাটার বর্ণনা আমি সেকেন্ড টাইমের মতো যখন এটাকে নিলাম, নাও দিস হ্যাজ বিকাম ডেফিনিট, এবং তখন এখানে বসবে দা। এখন কি বুঝছেন কাহিনীটা কেন ওপেনিং লাইনে আমরা ইনডিফিনিট আর্টিকেল নেই এবং পরের লাইন সেন্টেন্সে গেলে আমরা কেন ডেফিনিট আর্টিকেল নেই? সো ইফ দিস ইজ মাই ওপেনিং লাইন, এটা কিন্তু দা হবে না, এটা তো হবে ইনডিফিনিট আর্টিকেল এ। দিস ইজ এ পেন, তারপর তো হবে দ্য পেন ইজ ব্লু ইন কালার, তাই তো হবে নাকি? আমার সেকেন্ডটা হবে ডেফিনিট, দিস ওয়ান ইজ ডেফিনিট। এটুকু যদি বুঝে থাকেন তাহলে ইয়েস বলেন, যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে নো বলেন। আচ্ছা আচ্ছা, এখন একটা প্রশ্ন করেছেন, ফাইন ফাইন, ঠিক আছে। এখন মনে করেন আমার ওপেনিং লাইনটা আছে, দিস ইজ ড্যাশ পেন, এটাই আমার ওপেনিং লাইন, হুইচ আই লস্ট। এখন আপনি কি দিবেন? আপনি দা দিবেন, আপনি এখন এ দিবেন না। এটা আমার ওপেনিং লাইন, যেটা একটা যদি আমার প্যারাগ্রাফের ওপেনিং লাইন হয়ে থাকে তাও আমি দা দিব। ওয়াই? কোশ্চেন হচ্ছে ওয়াই, আমি এখানে কেন দা দিলাম? এখানে আমি কেন এ দিলাম না? কারণ হচ্ছে এটা কোন পেন সেটা আমার পরের ক্লজে নির্দিষ্টকরণ করা আছে, রাইট? এটা এখানে নির্দিষ্ট করা না, এখানে যদি এখন নির্দিষ্ট করা হয়, সো আই নো দিস পেন, দ্যাটস ওয়াই এখানে দা আসছে নির্দিষ্টকরণ করা। এখানে কিন্তু আমার নির্দিষ্ট করার কিছু ছিল না, কিন্তু এখানে আমার নির্দিষ্ট করা আছে। সো কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আচ্ছা, তাহলে আমরা এখন পরেরটাই যাই। আচ্ছা, আপনাদেরকে একটা বোনাস জিনিস শিখাই দিব পরেরটা যাওয়ার আগে। দেখি হঠাৎ মনে পড়লো যখন, বোনাস একটা জিনিস শিখাবো নাকি? আপনারা অনেকে পরীক্ষার হলে লিখেন না, এরকম লিখছেন নাকি? অ্যান্সার টু দি কোশ্চেন নং 5 এরকম লিখছেন নাকি জীবনে? লিখেন নাই? আচ্ছা, অনেকে লিখছেন। এটা যে ইংরেজি ব্যাকরণগতভাবে কারেক্ট না, এটা কি জানেন? এটা গ্রামাটিক্যালি কারেক্ট নাই, যে কে বলতে পারবেন? যারা একটু বুদ্ধিমান তারা বুঝে ফেলছে যে দা তো হবেই না। আচ্ছা, এটা জাস্ট কারেক্ট ইংরেজি হবে এরকম, অ্যান্সার নং 5 এরকম হবে। এটা হচ্ছে কারেক্ট, দ্যাটস ইট। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে দার কেন প্রয়োজন নেই? যারা বলছেন আর্টিকেলের দার দরকার নেই, আচ্ছা বলেন তো দেখি কেন দরকার নেই? আমি এখানে স্পেসিফিক করে বলেই দিছি নাম্বার 5 এর জন্য, তারপরে আমার কিন্তু আর দার কোনো দরকার নেই, বুঝছেন? দুইবার নির্দিষ্টতা হয়ে যায়, ইটস কাইন্ড অফ রিডান্ডেন্সি। ওকে গুড, মাশাআল্লাহ। তাহলে আমরা সামনে দিকে যাই। সেখানে অনেকগুলো প্র্যাকটিস কোশ্চেন আছে, আমার মনে হয় এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? এগুলো সলভ তো অ্যাজ ইউজুয়াল আমি আগে আপলোড করেই দেই। তাহলে আমরা একটু পরে যাই ডিটারমিনারের ব্যবহার। আচ্ছা আচ্ছা, এখন আমি স্লাইড ধরে যেতে চাচ্ছি না, আমি ডিটারমিনারটা আমি আমার মতো ফ্রিডম নিয়ে একটু পড়াতে চাচ্ছি। আমি স্লাইডে যাব না। আমি যা যা দেখে এগুলো দেখেন, এগুলো কাজে দিবেন। আমরা ডিটারমিনারের ব্যবহার শিখবো
আমরা ডিটারমিনারের ব্যবহার শিখব প্রথমে ক্লাসিফিকেশন দিয়ে। ক্লাসিফিকেশন হচ্ছে অনলি, কাউন্টেবল, প্লুরাল। আমরা একটা লিস্টিং করতেছি। অনলি, আনকাউন্টেবল, সিঙ্গুলার। এবং আমরা সর্বশেষ নিব কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল, উভয়ের সাথেই বসে এরকম। তো অনলি কাউন্টেবল প্লুরাল প্রথমটাতে আমি ক্রস দিব, সরি আমি একটু ভুল লিখছি, আমি একটু এডিট করব। অনলি কাউন্টেবল প্লুরালে আমি লিখতে থাকি একটা একটা করে, যেমন মেনি বসে, ফিউ বসে, এ ফিউ বসে, ভেরি ফিউ বসে, ফিউয়ার বসে। অনলি আনকাউন্টেবল সিঙ্গুলারের মধ্যে আমার মাছ বসে, লিটল বসে, লেস বসে, লিস্ট বসে, আমার এ লিটল বসে, এবং এ লিটলের পাশাপাশি ভেরি লিটল হতে পারে, এগুলো বসে। কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল, দিস লিস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি শুরু করি এখানে, সাম দিব, এ লট অফ দিব, লটস অফ দিব, প্লেন্টি অফ দিব, এনাফ দিব। তো মোটামুটি এই এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই লিস্টগুলো কি মাথায় রাখা যায়? দেখেন তো, মাথায় রাখা গেলে ইয়েস বলেন, মাথায় রাখা না গেলে তো বলেন। আমি যেটুকু লিখেছি এটুকু মাথায় রাখা যায়? আমাদের পরীক্ষার যে 90% পড়া আছে, 90% পড়া, পরীক্ষার 90% পড়া এখানেই ডান, এখানেই ডান। ওকে, ফাইন। এখন আমাদের ছোট একটা কাজ আছে, কাজটা শেষ হয়নি। এটা হচ্ছে এখানে একটা লিস্ট ছিল, এভরি, সাম, এনি। দেখছেন, এটার ফুল লিস্ট হচ্ছে এখানে আমি লিখতেছি, এভরি, এনি, নো। আচ্ছা, নোটা এখান থেকে একটু সরাইতে হবে, সরি, নোটা যাবে এখানে। নো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথেই বসে, এনিও কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথেই বসে। এখানে একটা ব্যাপার আছে, নোর পরে সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে। কি বলছি বুঝছেন আমার কথা? এনির পরে আমরা ইউজুয়ালি সিঙ্গুলার, উই ইউজুয়ালি পুট সিঙ্গুলার। আমার কথা বুঝছেন? ফর ইনস্ট্যান্স, আমি উদাহরণগুলো পাশে লিখি। আমি দিয়ে নো দিয়ে যদি কাউন্টেবল দেখাই, আমি চাইলে বলতে পারি নো বয়, আমি চাইলে বলতে পারি নো ম্যান, দিস ওয়ান ইজ প্লুরাল। ওকে, আমি চাইলে বলতে পারি নো ওয়াটার। এনির পরে আমরা চাইলে বলতে পারি, এনি দিয়ে যদি আমি সিঙ্গুলার দিয়ে নিই, সিঙ্গুলার দিয়ে যদি আমি নিই তাহলে আমি বলতে পারি এনি ম্যান। এনির পরে যদি আমি আনকাউন্টেবল নিই তাহলে আমি চাইলে বলতে পারি এনি ওয়াটার। এটুকু কি বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, ফাইন। তাহলে আমরা এখন একটু কোন জায়গাটা, মাহমুদ, কল্যাণ, আপনারা কি বুঝেন নাই বলেন? আপনি এদের পরে যে কোনোটার পরে বয়েস বসাই দেন, তাহলে এগ্রিমেন্ট বুঝবেন। এদের যে কোনোটার পরে ওয়াটার বসাই দেন, তাহলে আপনি এগ্রিমেন্ট বুঝবেন। ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে এগ্রিমেন্টের ব্যাপার সেটা। এখন আমাদের পরীক্ষার জন্য বেসিক্যালি এইটুকু দরকার, উপরের অংশটুকু। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাই তারপরেরটা। আমরা সবার প্রথম শুরু করব ফিউ দিয়ে। ফিউ দিয়ে আমরা আগের অংশে দেখেছি যে এটা অনলি কাউন্টেবল প্লুরালের সাথে বসে। ফিউ এর অর্থ হচ্ছে নাই। যেমন আই হ্যাভ ফিউ, এখন এটাকে আমার প্লুরাল নাউন করতে হবে, তাহলে আমি লিখবো ফ্রেন্ডস। অর্থাৎ বন্ধু নাই। এখন আপনারা বলতে পারেন, ভাই আমি তো ফিউ বলতে জানতাম অল্প, ফিউ তো নেগেটিভলি জানতাম না। অল্প বলতে বা কম সংখ্যক বলতে আমরা যেটা বুঝি সেটাকে বলা হয় এ ফিউ, হচ্ছে কম। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ
আমার কম বন্ধু আছে, বাট আছে। কনসেপ্ট ক্লিয়ার? ফিউ এবং এফিউ এর মধ্যে পার্থক্যটা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে ফাইন। তাহলে সেম ভাবে আমরা এই ফিউর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার। ফিউয়ার হচ্ছে তুলনামূলক কম। এটা হচ্ছে ফিউয়ার। আর এটা সুপারলেটিভ হচ্ছে ফিউয়েস্ট, হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আমরা চলে যাই পরেরটা, লিটল। এটা কেবলমাত্র আনকাউন্টেবলের সাথে বসে, মনে আছে? আনকাউন্টেবল, লিটল বসে আনকাউন্টেবলের সাথে। এবং সে কি, এটার অর্থ হচ্ছে নাই। আই হ্যাভ লিটল মানি। আই হ্যাভ লিটল মানি, টাকা আছে না নাই? আমি কি বুঝাতে চাচ্ছি? আমার কাছে টাকা আছে নাকি নাই? আমি বুঝাতে চাচ্ছি টাকা নাই। দিস ইজ দ্য থিং। এখন আমি বুঝাতে চাচ্ছি আমার কাছে টাকা আছে কিন্তু অল্প টাকা আছে, তাহলে আমি বলবো এ লিটল। তাহলে আমি এখানে কি বলবো? এ লিটল মানে হচ্ছে অল্প। যেমন আই হ্যাভ এ লিটল মানি, তাহলে এখানে আমরা কি বলতে পারি? অল্প টাকা। ঠিক আছে? ওকে, এখন আমি আপনাদেরকে ছোট একটা কুইজ দিই, আনসার বলতে পারবেন? দিব কুইজ? রেডি? ওকে। আই হ্যাড ড্যাশ মানি with which I purchased the book. এখন বলেন, এখান থেকে আমি আপনাকে অপশন দিচ্ছি, লিটল মানি, এ লিটল মানি, দুইটার কোনোটাই না, উভয়ই সঠিক, কোনটা নেবেন? এটা হচ্ছে এক। আমি আপনাকে চারটা অপশন দিচ্ছি, এটা হচ্ছে দুই। এখন আমি আপনাকে চারটা অপশন দিচ্ছি, অনলি ওয়ান, অনলি টু, 1+2 বোথ আর কারেক্ট, এবং 4 নাম্বার হচ্ছে নান, উপরে কোনোটাই সঠিক না। কি নেবেন বলেন? অনেকে বলছেন নানান রকম অ্যান্সার বেরিয়ে আসছে। কেউ বলছেন নান, কেউ বলছেন 1+2, কেউ বলছেন এ লিটল। আমি চারটা অপশন দিচ্ছি, ক্লাস 4 ভাগ হয়ে গেছে না? তাহলে এত করে আমি কি পড়াইলাম? প্রথমে চিন্তা করেন, ঠান্ডা মাথায় আগে চিন্তা করেন, আমি কি বই কিনতে পারছি না পারি নাই? বই কিনতে আমি পারছি, যেহেতু পারছি, টাকা ছিল কি ছিল না? টাকা কি ছিল না ছিল না? আগে এটা ডিসাইড করেন, টাকা ছিল নাকি ছিল না? টাকা ছিল। ওকে, টাকা ছিল, তাহলে নাম্বার 2 ইজ কারেক্ট। নাম্বার 2 ইজ কারেক্ট। তাহলে শুধু 1 বাদ, নান বাদ। এখন 1+2 নিবেন নাকি শুধু মানে এটা নিবেন না এটা নিবেন বলেন? এই দুটোর মধ্যে কোনটা নিবেন? অনলি 2 নিবেন। কারণ কি? 1 তো হইতে পারে না, 1 বসালে তো বুঝাবে টাকা নাই। কনসেপ্ট ক্লিয়ার? সো এটা হইতে পারে না। সো কারেক্ট আনসার ইজ 2। বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যাই তারপরটা, লিটলের কম্পারেটিভ ফর্ম কি? লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ভাই লেস। যেমন ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন দিয়েছিল, আমি কোশ্চেনটা তুলে দিচ্ছি। এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। Less people get American visas nowadays. এখন বলেন সেন্টেন্স এটা কি কারেক্ট নাকি রং? এটা হচ্ছে একটা প্রথম প্রশ্ন আপনাদের। এই সেন্টেন্সটা কি সঠিক আছে নাকি ভুল আছে? অনেকে বলছেন রং, ইনকারেক্ট। আচ্ছা, কেন ইনকারেক্ট? অনেকে বলছেন কারেক্ট, একজন বলছেন জানি না, কনফিউজ হয়ে গেছে। লিটলের কম্পারেটিভ ফর্ম যদি লেস হয়, তাহলে এটার পরে কি কাউন্টেবল বসতে পারে? আনকাউন্টেবল বসার কথা, তাই না? তাহলে এটা লেস হবে না, এটা হবে ফিউয়ার, রাইট? এটা ছিল কোশ্চেন। এই যে দেখেন, এই পড়াগুলা এডমিশন টেস্টে যেমন আসে, বিসিএস এ আসে, এখন তো মানে বিভিন্ন কি বলে 9 এর পরীক্ষা তো অনেক সময় সাবজেক্ট তুলে দেয়। এই জিনিসগুলো ছোটবেলায় পড়ে ফেললে আসলে বড় বয়সে আইসা আর খালি খালি খামাখা পড়াশোনা নিয়ে গুতাগুতি করা লাগে। আমরা ছোটবেলায় যা শিখছিলাম বুঝছেন, ওগুলো যদি আমরা ভালো করে সারা জীবন মনে রাখতে পারি, তাহলে হচ্ছে কি হতো, আজকে মনে করেন আমরা অলরেডি বিসিএস ক্লিয়ার হয়ে যেতে পারতাম। বিসিএস পরীক্ষার আমার তো মনে হয় ক্লাস 10 এর একটা মানে মোটামুটি ভালো স্টুডেন্টকে আপনি যদি বিসিএস পরীক্ষা এনে বসাই দেন, সে পাস করে আসতে পারবে। মানে সামহাউ পড়লে সে ক্লাস 10 এর একটা পোলা পাস করতে পারবে। বিসিএস প্রিলিমিনারিতে যা যা আসে, ক্লাস 10 এর একটা পোলা যদি ভালো মতো বসে পড়ে, এইচএসসি লাগবে কেন? ক্লাস 10 এর পরে ক্লাস 10 এর পোলা বাড়ি পারবে সিলেবাস।
ক্লাস 10 প্লাবার এবার বুঝছেন, এমন হইতে পারে আমাদের অনেকের চেয়ে ও ভালো নাম্বার পাবে। আমাদের বর্তমানে এই বিসিএস এর ইয়াতে যা আসে রিলির জন্য ক্লাস 10 নাও, ক্লাস 10 নাও। তাকে আপনি বইপত্র দিয়ে বসাই দেন, এই যে এমপিটি টেমপিটি কি কি আছে যা যা আছে বসাই দেন, পরে বলেন যে তুই 1 মাস পর পরে তুই তোকে প্রি পাস করতে হবে, দেখবেন যে হয়তো পাস করে যাবে। ঠিক আছে, আপনি মানে এটা আপনি এটা বলছেন এই যে বিসিএস রিটেনের জন্য, বিসিএস রিটেনের ম্যাথ সায়েন্স যখন আসে সবার বসে বসে কি করে, সে 9 10 এর মানে ম্যাথ বই সায়েন্স বই নিয়ে তো রাডানি করে বিসিএস রিটেন দেওয়ার জন্য, করে না? খালি কিছু পার্ট ইলেকট্রিক্যাল পার্ট আর হচ্ছে কি কি পার্ট, যে কম্পিউটার পার্ট, এগুলো না একটু অ্যাডভান্স, হালকা অ্যাডভান্স, তাও এইচএসসি লেভেলের উপরে তো না, এইচএসসি লেভেল, এইচএসসি সেকেন্ড ইয়ার পর্যন্ত পুরো বিসিএস সিলেবাসে এমন একটা টপিক বা এমন কিছু আপনি খুঁজে পাবেন না যেটা এইচএসসি ধাপের ঊর্ধ্বে, খুঁজে পাবেন না। ঠিক আছে, তাহলে এখন এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। টেকনিক্যাল ক্ষেত্রে ভিন্ন, আমি জেনারেলের কথা বলতেছি, টেকনিক্যাল সাবজেক্ট তো পারবে না, কিন্তু মানে জেনারেল অংশের কথা বলতেছি। ঠিক আছে, ওকে ওকে, সো আসেন তাহলে আমরা যাই একটু সামনের দিকে আগে। তো এটা হলো লেসের কথা গেল, তাহলে লেস দিয়ে কি বোঝায়? তুলনামূলক কম্পারেটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে কম, এবং এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখন একটা ছোট জিনিস আছে, আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিব, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ, আর এটা হচ্ছে কম্পারেটিভ। এখন একটু ডিপে যাই, হ্যাঁ হালকা একটু ডিপে যাচ্ছি, সেটা হচ্ছে আই হ্যাভ এ লিটল সিস্টার, এটা কি ভুল? এটা ভুল হওয়ার কথা না। আই হ্যাভ এ লিটল সিস্টার বললে, কারণ সিস্টার তো কাউন্টেবল, তাহলে এ লিটল এর পরে সিস্টার বসছে, এটা বলছে কারেক্ট। কেন কারেক্ট? আমাদের যে নিয়মে আমরা পড়লাম, নিয়মে আমাদের এখানে কি বলছি, লিটলের পরে তো আনকাউন্টেবল হবে, সেটা বলছিলাম। রাইট, একজন একজন সঠিক উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে এখানে দুইটা লিটলের অর্থ এক না। আমরা যে লিটলটা পড়ছি, লিটলের একটা অর্থ হয় পরিমাণ, আরেকটা অর্থ হয় ছোট। একটা দিয়ে পরিমাণ বোঝায়, একটা দিয়ে ছোট বোঝায়। যদি লিটল দিয়ে ছোট বোঝায়, এতে কাউন্টেবল আনকাউন্টেবল কোনো ইস্যু না, কিন্তু লিটল দিয়ে যখন পরিমাণ বোঝায় তখন সে আনকাউন্টেবল। ওকে, এখানে কিন্তু পরিমাণ বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে এই অর্থটা হচ্ছে 1 নম্বর অর্থ, হচ্ছে 2 নম্বর অর্থ। সো অর্থগতভাবে দুইটা লিটল আলাদা, দুইটা লিটল এক না। ওকে, আচ্ছা এবার আরেকটু অ্যাডভান্স লেভেলে একটা প্রশ্ন যাই। আপনাদের মধ্যে যারা একটু বেশি মেধাবী তারা আমাকে এই প্রশ্নটা করতে পারেন যে ভাইয়া লেসার শব্দটা তাহলে কি? লেসার শব্দটা কি কারেক্ট না ইনকারেক্ট? এই লেসার কি লিটারারি কম্পারেটিভ ফর্ম নাকি আলাদা, নাকি এটা সম্পূর্ণ ভুল, আসলে বানানো একটা শব্দ? লেসন হবে, লেসার নাই। লেসার একটা শব্দ আছে, অনেকে বলে লেসার শব্দ নাই, কথাটা ঠিক না। লেসার একটা শব্দ আছে, লেসার দিয়ে পরিমাণ বোঝায় না, বরং ইন্টেন্সিটি বোঝায়। আমি আবার বলি, লেসার দিয়ে পরিমাণ বোঝায় না, বরং ইন্টেন্সিটি বোঝায়, তীব্রতা বোঝায়। যেমন আমি যদি বলি হি ইজ দা লেসার এভিল অফ দা টু বয়েজ, অর্থাৎ দুইটা ছেলেই খারাপ, কিন্তু তাদের মধ্যে এই ছেলেটা হচ্ছে কম্পারেটিভলি কম খারাপ। সেটা হচ্ছে, তাহলে এটা কি পরিমাণ বুঝাইছে নাকি তীব্রতা বুঝাইছে বলেন? ইন্টেন্সিটি বুঝায় বা তীব্রতা বুঝায়। লেসার দিয়ে হচ্ছে তীব্রতাকে নির্দেশ করে, লেস দিয়ে হচ্ছে পরিমাণকে নির্দেশ করে। চাইনি বুঝে গেছে? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। সো লেসার শব্দটা ভুল না, অনেক বইতেই লেখা আছে লেসার জিনিসটা নাকি ভুল। লেসার শব্দটা ভুল না, লেসার শব্দ আছে এবং এটা দিয়ে হচ্ছে তীব্রতাকে নির্দেশ করে। ওকে, তাহলে এখন আমরা তারপর একটা যাই। একটু দাঁড়ান। ওকে, এখন আমি আরেকটা স্লাইড দেখাবো। এই স্লাইডে হচ্ছে একটা জিনিস একটু অ্যাড্রেস করা দরকার। সো আমরা শুধু লিটল শুধু ফিউ দিচ্ছি, এখন একটা ছোট্ট একটা জিনিস আছে, দা আর্টিকেল আবার ফিউ এবং লিটলের সাথে যুক্ত হতে পারে। দা ফিউ দা লিটল কখন হয়, এটা একটা প্রশ্ন মাঝে মাঝে আসে এবং দেখা যায় পরীক্ষাতে এই প্রসঙ্গে প্রায় প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, সেটা দিচ্ছি। ওকে, সো দা ফিউ কখন হয়, দা লিটল কখন, এটা দিয়ে বোঝায় অল্প যা আছে তার সব। আবার রিপিট করি, অল্প আমার যা আছে সেটাই তার সবকিছুকে একসাথে নির্দেশ করতে দা ফিউ বা দা লিটল বসে। যেমন আই লস্ট ড্যাশ মানি আই হ্যাড। এখন আমি আপনাকে এটার জন্য 4টা অপশন দিচ্ছি। এ নাম্বার অপশন আমি দিচ্ছি এ লিটল, বি নাম্বার দিচ্ছি শুধু লিটল, সি নাম্বার দিচ্ছি দা লিটল,
এবং ডি নাম্বারে আমি আপনাকে দিচ্ছি দ্য ফিউ। এখন আপনি এখান থেকে কোনটা নেবেন চুজ করেন। তাহলে আমরা যদি খুব ভালো মতো তাকাই তাহলে আমরা দেখতে পাবো আই হ্যাড দিয়ে বোঝাচ্ছে আমার যা ছিল তার সব। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য লিটল মানি আই হ্যাড। রেজওয়ানা তাসনিম বলছেন দা ফিউ হবে। রেজওয়ানা তাসনিম কেন এটা দা ফিউ হবে? এখানে আমি মানি বলেছি না, এটা আনকাউন্টেবল না, ঠিক আছে? সো কোন অবস্থাতে শ্রাবণ জিজ্ঞেস করছে দা ফিউ হয় নাকি, দা ফিউ কি হয়? হয় না। ওকে, আচ্ছা এটা গেল আমার ধরেন 1 নাম্বার কোশ্চেন। আচ্ছা এবার 2 নাম্বার একটা কোশ্চেন দিয়ে দেখেন। I no longer meet অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার হবে দা ফিউ। ওকে ওকে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ডিটারমিনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো। ডিটারমিনারে আপনার পরীক্ষার মধ্যে আমি এখানে যা যা দেখিয়েছি এই জিনিসগুলো সবার আগে দেখবেন। আশা করি এখান থেকে ডিটারমিনারের সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আপনারা কমন পাবেন, ঠিক আছে? সোয়াব জিজ্ঞেস করছেন দা ফিউ কেন হবে? এখানে ফ্রেন্ডস আছে না, প্লুরাল না, এবং এটা দিয়ে বোঝাচ্ছে আমার যে কয়জন বন্ধু ছিল তাদের সাথে আমি এখন আর দেখা করি না, তাহলে তবে কারোর সাথে আমি দেখা করি না, দা ফিউ ফ্রেন্ডস তাই, বুঝে গেছে? ওকে, আপনারা বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো। ওকে, তাহলে এখন আমরা চলে যাই। তো এখানে নো এর সাথে কিভাবে বসে, যেমন এই যে দেখেন নো এর সাথে প্লুরাল বসছে, নো এর সাথে সিঙ্গুলার বসছে, ঠিক আছে, নো এর সাথে আনকাউন্টেবল বসছে, এরকম। আচ্ছা এগুলো সহজ, এগুলো পারা যায়, হ্যাঁ এগুলো আপনারা পারবেন, এগুলো আমি দেখাইতে চাই। আমি একটু কঠিন দেখে দেখাই, কঠিন দেখে দেখাবো, যদি আপনারা বলেন তাহলে দেখাবো। এখানে স্লাইডে যা যা আছে এগুলো সহজ জিনিস, একদম সহজ। আচ্ছা এখন দেখেন আমি আপনাদেরকে মনে করেন এরকম দিলাম, ডু ইউ হ্যাভ ড্যাশ সুগার, বলেন এখানে কি বসবে? এখানে কোন ডিটারমিনারটা বসবে? আমি অপশন দিই, 1 নাম্বার অপশন এনি, 2 নাম্বার অপশন নো। এখন এই দুইটা থেকে আমি অপশন বানাচ্ছি, অনলি 1, অনলি 2, 1 + 2, নান। বলেন কি হবে? আস্তে 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 তার মধ্যে চিন্তা করেন, আপনার আনসার করেন। আচ্ছা মোটামুটি ক্লাস ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন ভাগে। যখন আমরা কোনো প্রশ্ন করি, যখন আমরা কোনো প্রশ্ন তৈরি করি, সেই প্রশ্নের জন্য আমরা এনি ব্যবহার করি, তাহলে এটা হবে ডু ইউ হ্যাভ এনি সুগার। এবং আমরা যখন প্রশ্নের আনসার তৈরি করি তখন সেটার জন্য আমরা নো ব্যবহার করি, যেমন আমরা বলবো আই হ্যাভ, এখানে হবে নো সুগার। কথা বুঝা গেছে? আমরা যখন প্রশ্ন করব তখন আমরা এনি দিয়ে তৈরি করি, এবং আমরা যখন উত্তর করি তখন সেখানে আমরা নো দিয়ে তৈরি করি। এটা কিন্তু অনেক সহজ এবং বেসিক একটা জিনিস, এবং এটা পরীক্ষায় আসে। এখান থেকে একটু পেঁচাই দিলেই না সবাই কনফিউজ হয়ে যায়, কি হবে কি হবে না হবে না হবে, মানে একটা হট্টগোল অবস্থা। হট্টগোল আর কিছু নাই, সবসময় মনে রাখবেন প্রশ্ন করার জন্য এনি আসবে এবং উত্তর করার সময় তখন নো আসবে। নো ফর নেগেটিভ আনসার, ইফ উই ওয়ান্ট টু প্রোভাইড এ পজিটিভ আনসার দেন আমি বলবো আই হ্যাভ সাম সুগার। ওকে, এখন এই যে এনিটা আছে, এই সুগারটা আনকাউন্টেবল ছিল, এখন এই এনি কি কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথেই বসতে পারে নাকি শুধু আনকাউন্টেবল সাথে বসতে পারে? আমরা এটা আগেই করেছি লিস্টটা। এখন যেটা জিজ্ঞেস করছেন এই লিস্ট আমাদের আগেই করা। এনি চাইলে কাউন্টেবলে নিতে পারে, চাইলে আনকাউন্টেবলে নিতে পারে, বোথ নিতে পারে। এটাই আমরা এখানে লিস্টটা করে তৈরি করছি, ঠিক আছে? ঠিক আছে, এটাই হচ্ছে আমরা তৈরি করছি লিস্টটা। ওই লিস্টটা যেটা লিখে দিয়েছি ওই লিস্টটা দেখবো। সো এটা হচ্ছে মোটামুটি ব্যাপার, এনির ব্যাপার গেল। এবার নোর ব্যাপারে আসি, ছোট করে নোর একটা জিনিস দেখাই। আমি চাইলে বলতে পারি নো এর পরে সিঙ্গুলার দিয়ে বলতে পারি নো ব্রাদার, দিস ইজ কারেক্ট।
আমি চাইলে নো এর পরে প্লুরাল দিতে পারি, বলতে পারি নো ব্রাদার্স, দিস ইজ অলসো কারেক্ট। আমি চাইলে নো এর পরে আনকাউন্টেবল দিয়েও বলতে পারি নো মানি। কাহিনী বুঝছেন? নো জিনিসটা হচ্ছে একদম ট্রিপল অ্যাকশন, ট্রিপল ফর্মুলা, কি জানি বলে না, ট্রিপল অ্যাকশন ফর্মুলা নাকি সামথিং। সবার সাথে যে সে খাপ খাওয়াই নিতে পারে, ভেরি এক্সট্রোভার্ট। সে সিঙ্গুলার সাথে যেও খাপ খাওয়াইতে পারে, সে প্লুরালের সাথেও খাপ খাওয়াইতে পারে, সে আবার আনকাউন্টেবলের সাথেও খাপ খাওয়াইতে পারে। মনে থাকবে কি বলেছি? সো নো হচ্ছে সবার সাথে খাপ খাওয়াই নিতে পারে। ওকে, আলু, আলুর মতো। নো হচ্ছে কি? নো হচ্ছে আপনার বিসিএস অ্যাডমিন ক্যাডার, বুঝছেন? এমন কোন জায়গায় নাই যে জায়গায় ওই যে আপনার বিসিএস অ্যাডমিন ক্যাডার লাগে না, ওই নো হচ্ছে এরকম বিসিএস অ্যাডমিন ক্যাডার, বুঝছেন? সব জায়গায় মোটামুটি যাইতে পারে এবং সব জায়গায় লাগে। তরকারি আলুর মতো, যে কোনো তরকারিতে আপনি দিতে পারবেন এরকম। সো বিসিএস অ্যাডমিন ক্যাডার, আলু আর হচ্ছে নো, এরা হচ্ছে সব একই জিনিস, একই ক্যাটাগরি জিনিস। ওকে, আছে ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এখন আমরা চলে যাই তারপরেরটায়। সো নোর ব্যাপারটা আমরা দেখে ফেললাম। এখন আমরা একটু সামনে থেকে আগে দেখি কি আছে স্লাইডে। এগুলো অ্যানসার আমি দাগ দিয়ে দিব, অসুবিধা নেই, আপনারা পেয়ে যাবেন। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো তো জানেন তাই না? দ্যাট সিঙ্গুলার সাথে বসে দূরে বুঝাইতে, দূরে বুঝাইতে। দিস হচ্ছে কাছে বুঝাইতে। এই দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস। এগুলো সহজ, এগুলো পারা যায়। দ্যাট, দিস, দোজ নিয়ে আর কাহিনী করে লাভ নাই। হোয়াট, হুইচ, এগুলো তো আগেই দেখাইছি, এগুলো আগের ক্লাসে হয়েছিল। দেখি এটা সলভ করা তো দেখে। ওকে, আমরা 10 সেকেন্ডের মধ্যে ক্লোজ করব। 5 4 3 2 1 গো, ক্লোজ করে দিচ্ছি। আপনারা 93% সঠিক উত্তর করছেন আর বাকিরা করছেন ভুগিচুগি। সো 93% এর জন্য এই সঠিক উত্তর আপনাদের জন্য আছে কি কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। যারা ভুগিচুগি দিয়েছেন তারা ভালো হয়ে যাবে। এখন আমি এই প্রশ্নটাকে একটু ঘুরে করি। We do not have dash money. এখন আমি আপনাকে অপশন দিচ্ছি। 1, any, 2, much, 3, some, 4, all of the above. এখন আপনারা জানেন আমাকে কি হবে। আচ্ছা, মোটামুটি আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই বলতেছেন এনি, কেউ কেউ বলছেন এনি হবে, কেউ কেউ বলছেন মাছ হবে, কেউ কেউ বলছেন সাম হবে, কেউ কেউ বলছেন অল অফ দ্য অ্যাবাভ হবে। আচ্ছা, এখানে প্রশ্নটা করতে গিয়ে আমি একটু ভুল করছি। এটার आंसर হবে 1 and 2। এটা হচ্ছে কারেক্ট, দিস টু আর কারেক্ট। সো এখানে 1 2 3 4 চারটা কোনোটাই সঠিক না। তো 1 এবং 2 বোথ আর কারেক্ট, কিন্তু 3 এবং 4 সঠিক নেই। ঠিক আছে, এখানে সাম দেওয়া যাবে না। ওকে, এই হচ্ছে কেন। ওকে, সো এখানে অল অফ দ্য অ্যাবাভ আমরা এনি নিব অথবা মাছ নিব। সো এটা হচ্ছে কারেক্ট হবে। ওকে, সো তারপরটা আমরা চলে যাই। এনি কেন হবে? উই ডু নট হ্যাভ এনি, মানে আমাদের কোনো টাকা নাই, কোনো টাকাই নেই, একদম জিরো। উই ডু নট হ্যাভ এনি মানে আমরা জিরোতে আছি। আর এখানে আমরা সাম ব্যবহার করি, আমরা এখানে মাছ ব্যবহার করি। ঠিক আছে, ওকে ফাইন। তারপরটাই জি, এখানে হচ্ছে এগুলা সহজ, এগুলা দেখার কিছু নাই, এগুলো একদম সহজ, আপনারা পড়লেই বুঝবেন। আচ্ছা, এই জিনিসটা একটু দেখাই দিই। হ্যাঁ, দ্যাট এবং হুইচের ব্যবহারটা। ঠিক আছে, এই জিনিসটা কিরকম? খুব সহজ। দ্য শার্ট দ্যাট ইউ লেন্ট মি ইজ ইন মাই ব্যাগ। এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু দেখাই দিই, এটা আপনাদের জীবনে লাগবে। দ্য শার্ট দ্যাট ইউ লেন্ট মি ইজ ইন মাই ব্যাগ, এই জিনিসটাকে কিভাবে আপনি করবেন? আমি একটু অন্য একটা কালার নিতে পারলে ভালো হতো। আপনি এখান থেকে এটা কেটে দেন, পরে দ্য শার্ট ইজ ইন মাই ব্যাগ করা যায়? তাহলে আমি এখানে আমি এটাকে এই জিনিসটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করি আমি এখানে নিয়ে, আর মাঝখানে ক্লজটাকে আমরা চাইলে বাদ দিতে পারি। যেটা বুঝছেন, এইভাবে একই সেন্টেন্সটাকে ঘুরে পড়ে। আমার দেখেন, দ্য ফুড স্টোর দ্যাট আই গো টু অল দ্য টাইম ইজ ক্লোজ টুডে, তাহলে এটাকে কাটেন, দ্য ফুড স্টোর ইজ ক্লোজ টুডে। বুঝে গেছে? এটাও কি বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। সেন্টেন্সটা কিভাবে পড়তে হবে এটা বুঝে থাকলে বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, এবার হুইচের ব্যাপারটা কি? হুইচটাকেও আমরা চাইলে ডেটা সাবস্টিটিউশন ব্যবহার করতে পারি। ওকে, যেমন দেখেন দ্য শার্ট
which is red is in my bag, তাহলে আমি এখানে which is red টাকে আমরা কি করি, the shirt is in my bag, এখান থেকে এভাবে বুঝতে পারি, তাহলে হচ্ছে দ্যাটস এই আর কিছু নাই, ঠিক আছে। সো which এর পূর্বে আমরা কমা দেই, এটা একটা নিয়ম, তবে এই নিয়মটা সবাই মানে না, অনেক জায়গাতে which এর আগে কমাটা দেয় না। সো যদি কমা নাও থাকে ওটাকে ভুল ধরে নিয়েন না, কারণ এটা এত পপুলার হয়ে গেছে যে এখন এটাকে আর ভুল বলা সম্ভব না। ঠিক আছে, দ্যাট এবং which দুইটাই ব্যবহার করা যায়। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, ছোট্ট একটা জিনিস। আমি যদি বলি the person that came yesterday is my brother, এখন এখানে এটা কি সঠিক আছে না ভুল আছে? কেন ভুল আছে? হু হবে। আচ্ছা, এটা জেনে রাখেন, দ্যাট দিয়ে ব্যক্তিবাচককেও নির্দেশ করা যায়। দিস ইজ নট ইনকারেক্ট, দিস ইজ কারেক্ট। ওকে, এখানে হু দিলেও কারেক্ট, দ্যাট দিলেও কারেক্ট, হু ইজ অলসো কারেক্ট, দ্যাট ইজ অলসো কারেক্ট। বুঝতে পারছি কথা? এই রেস্ট্রিক্টিভ ফ্রেজের জন্য দ্যাট ব্যবহার করা যায়। ওকে, আপনি এখানে দ্যাটও দিতে পারেন, হুও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু হুইচ কখনো ব্যক্তির জন্য ব্যবহার করা যায় না। হুইচ কেবলমাত্র বস্তুবাচকের জন্যই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? হুইচ কেবলমাত্র বস্তু, দ্যাট ব্যক্তি প্লাস বস্তু, শেষ। ঠিক আছে, বুঝে গেছে? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আমরা দ্যাট আর হুইচ সাবস্টিটিউটলি ব্যবহার করি, দ্যাটের জায়গায় হুইচ দেই, হুইচের জায়গায় দ্যাট দেই, কোনো সমস্যা নেই। বাট যদি কমাটা থাকে অবশ্যই হুইচ দিতে হবে, আর যদি কমা না থাকে আমরা হুইচও বসাই, দ্যাটও বসাই, দুইটাই হয় আর কি। ঠিক আছে, কোনো ভুল টুল হয় না, সমস্যা নেই। এই সো এই আপনার এখানে অনেকগুলো অ্যান্সার আছে, এগুলো দাগ দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আমরা এখন নাম্বার পড়বো। নাম্বার পড়ার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই 10 মিনিটের, সম্ভব? একটু পরে আজানও দিবে মনে হয়। আমরা 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসবো, আমাদের খুব বেশি কিছু নাই, আমি ইনশাআল্লাহ 9টার মধ্যে ক্লাস শেষ করে ফেলবো। ঠিক আছে, সো আই হোপ সো। এখন আমার এখানে ঘড়িতে বাজে হচ্ছে 8টা 14, আমরা ইনশাআল্লাহ 8টা 24 আসবো। সো ভাইয়া কি আছেন? ভাইয়া ভাইয়া আছেন? জি ভাইয়া, হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, 10 মিনিটের ব্রেক যাচ্ছি। ভাইয়া ভাইয়া যদি কিউএনএ থেকে কিছু শেয়ার করছেন তাহলে ভাইয়াও শেয়ার করতে পারেন, তাহলে আমি একটু ব্রেকে যাচ্ছি ভাইয়া। ওকে ওকে ভাই, ঠিক আছে।
ওকে, আমি ফিরে এসেছি। আপনারা যদি ফিরে আসেন তাহলে জানান, আমরা ক্লাসটা রিজিউম করব। যদি আপনারা প্রেজেন্ট থাকেন ইয়েস থেকে জানান, তাহলে হচ্ছে ওকে। আমি দেখতে পাচ্ছি আপনারা ইয়েস থেকে পাঠাইছেন। সরি, ওকে। সো আমরা মোটামুটি আগের অংশটা শেষ করছি। আচ্ছা, এখানে আমি চার পাঁচটা প্রশ্ন দিচ্ছি যে রেস্ট্রিক্টিভ ফ্রেজ আর নন রেস্ট্রিক্টিভ ফ্রেজ জিনিসটা কি, এটা বুঝতেছেন না অনেকে। এটা বুঝতে যাচ্ছেন, এটা কি এটা একটা অ্যাডভান্স লেভেলের জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। এতটা আপনাদের ফিলির জন্য লাগবে না, আমি জাস্ট দেখাই দিই আপনাদের রেস্ট্রিক্টিভ আর নন রেস্ট্রিক্টিভ জিনিসটা কি। এটা বন্ধ হয়ে গেল। জাস্ট মিনিট, আমি শেয়ার করতেছি, একটু ওয়েট করেন। ওকে ফাইন। এটা খুব সূক্ষ্ম একটা পার্থক্য দুটার মধ্যে। স্লাইড দেখা যায়? স্লাইড কি দেখা যাচ্ছে? ওকে ফাইন। মনে করেন my bike which has a red seat is sold. My bike which has a red seat is sold. দুইটা দেখে আপনার কাছে কি পার্থক্য মনে হচ্ছে? এই দুইটা সেন্টেন্স কি একই, অর্থ কি একই, নাকি তাদের অর্থগত কোনো পার্থক্য আছে? মনোযোগ দিয়ে বাক্য দুইটা পড়েন। এক নাম্বার বাক্যতে কি বলা হয়েছে, দুই নাম্বার বাক্যতে কি বলা হয়েছে, তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ফাইন, দুটার মধ্যে খুব হালকা একটা পার্থক্য আছে। আপনি দুই নাম্বার বাক্যটা পড়লে আপনি এটা বুঝবেন, আমার একটাই বাইক আছে। আর এক নাম্বার বাক্যটা পড়লে বুঝবেন, আমার হয়তো আরেকটা বাইক আছে। আমি ক্লারিফাই করতেছি যে দ্বিতীয় বাইকটা না, বরং যেই বাইকটা রেড সিট আছে সেই বাইকটার কথা আমি বলতেছি। কাহিনী বুঝছেন আমি কি বলতে চাইছি? তো এখানে আমার আরেকটা বাইক আছে। সো ব্যাপারটা কি হয়, আমরা যখন সরি এখানে বুঝছি না, তো এখানে আমি দ্যাট দিব। আমি সরি, এখানে একটু ভুল করছি, আমি বলতে গিয়ে ভুল করছি। এখানে আমি একটা দ্যাট দিব। তো নরমালি আমরা কি করি, আমি একটু বুঝাই। নরমালি আমরা যখন কোনো স্পেসিফিক কোনো কিছু বলার জন্য স্পেসিফাই করতে যাই, তখন আমরা, এটা হচ্ছে ট্রেডিশনাল রুল, বুঝছেন, গ্রামারের রুল। আর যখন আমার একটাই আছে, তো এবং ওইটার একটা বর্ণনা আমি দিচ্ছি, জাস্ট নরমাল বর্ণনা, কোনো স্পেসিফিকেশন না, এটা চাইলে আমি বাদও দিতে পারি, চাইলে এটা মানে এরকম যখন হয় তখন সেটা হচ্ছে আপনার, আমরা দ্যাট দিয়ে বলি। এটা হচ্ছে নিয়ম, কিন্তু এই নিয়মটা অনেক জায়গায় মানে না। এটা হলো ব্যাপার, বুঝছেন। নরমালি সবাই যখন লিখে ওই হুইচ আর দ্যাট সাবস্টিটিউট করে লিখতে থাকে, আর সবসময় বোঝাও যায় না কোনটা রেস্ট্রিক্টিভ কোনটা নন রেস্ট্রিক্টিভ। এটা বুঝছেন, এইটাই হচ্ছে ব্যাপার। আমরা যখন এই হুইচটা দেই তার আগে একটা কমা দিই, তবে এখন অনেকে হুইচের আগে কমাও দেয় না। এটা অ্যাপোজিশন না, এটা অ্যাপোজিশন না, দিস ইজ নট অ্যাপোজিশন। ঠিক আছে, এটা অ্যাপোজিশনের জন্য মানে কম্পালসারি কিছু না। অ্যাপোজিশন আমি এটা ফেস তৈরি করতে পারি, অ্যাপোজিটিভ ফেস তৈরি করতে পারি, আমি সেটা তৈরি একটা সাথে একটা। সো বেসিক্যালি এটাই যে আমি এখানে যখনই কমাটা দিই আমরা সেখানে হুইচ দিই। আপনি যদি কমা দেখেন হুইচ দিয়ে দিবেন, ডেটা দিবেন না, এইটুকুই মাথায় রাখবেন, আর কিছু না, শেষ। এগুলো অনেক হায়ার ল্যাঙ্গুয়েজ মানে ইউজেজ, এগুলো আমাদের নরমাল যখন এমসিকিউ টাইপের কোশ্চেন আসে বা এগুলো তখন বোঝা যায় না কোনটা রেস্ট্রিক্টিভ কোনটা নন রেস্ট্রিক্টিভ, তেমন কোনো পার্থক্য থাকে না, আসলে বোঝাটা খুব টাফ। ঠিক আছে, এই তো আমরা চলে যাই তারপরেরটায়। ওকে, আমরা এখন নাম্বারে চলে আসছি। নাম্বার জিনিসটা অনেক সহজ, এখানে অনেক নাম্বারের ব্যাপার স্যাপার আছে। আমি আপনাদেরকে নাম্বার জিনিসটা সংক্ষেপে দেখাই দিই, পরীক্ষা কোথা থেকে প্রশ্ন আসে। ফাইন, আমরা এখন নাম্বার করবো, আমি আমার মতো পড়াচ্ছি আজকে। আচ্ছা, স্লাইড একটু কম যাচ্ছে। নাম্বার, সো নাম্বার থেকে নরমালি আমরা জানি যে সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয়। তো সিঙ্গুলার প্লুরাল করাগুলো তো সহজ, নরমালি এসইএস যুক্ত করে দিলেই হয়। বিশেষ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যেগুলো, সেগুলো হচ্ছে যে ল্যাটিন গুলা, যেগুলো হচ্ছে এসইএস এর রুল মানে না সেগুলো। তা আমরা এটার জন্য কিছু নিয়ম শিখবো। রুল নাম্বার 1, এখানে আমি এস লিখি, এস ফর সিঙ্গুলার, পি ফর প্লুরাল। সিঙ্গুলারে অন থাকলে প্লুরালে আ হয়, যেমন ক্রাইটেরিয়ন, প্লুরাল হবে ক্রাইটেরিয়া। ফেনোমেনন,
প্লুরাল হবে ফেনোমেনা। এরকম হতে পারে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ফেনোমেনন, ফেনোমেনা, ট্যাক্সন, ট্যাক্সা ইত্যাদি। 2 নম্বর নিয়মটা হয় এরকম, সিঙ্গুলারে আম থাকলে প্লুরালে আ হয়। প্রথমটা শিখছি অন থাকলে আ হয়, দ্বিতীয়টা শিখবো আম থাকলে আ হয়। যেমন যেমন দেখেন, আমি আপনাদেরকে যেমন দেখাইতে পারি, এজেন্ডা, এটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হবে এজেন্ডা। ডেটা, প্লুরাল হবে ডেটা। ঠিক আছে, এরকম আরো হতে পারে, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা, ডিকটাম, ডিকটা, তারপরে হচ্ছে মেমোরেন্ডাম, মেমোরেন্ডা, প্রচুর আছে। ঠিক আছে, এজেন্ডাম, এজেন্ডা, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরকম অনেক আছে। আম থাকলে আ হয়ে যায়। স্টেডিয়াম, স্টেডিয়াম, আমরা যে স্টেডিয়ামে খেলা দেখি, এটা প্লুরাল ফর্ম হচ্ছে স্টেডিয়াম। আম থাকলে তা করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে 2 নম্বর রুল। 3 নম্বর রুল হয় এক্স বা এক্স থাকলে আইসিএস হয়। যেমন দেখেন, এপেক্স, প্লুরাল ফর্ম হবে এপিসেস। ইন্ডেক্স, প্লুরাল ইজ ইন্ডাইসেস। অ্যাপেন্ডিক্স, প্লুরাল ইজ অ্যাপেন্ডিসেস। ঠিক আছে, এরকম অনেক হতে পারে। 4 নম্বরে আমরা যে রুলটা দেখবো, সেই রুলটা এরকম, ইস থাকলে এস হয়। যেমন ওয়েসিস, প্লুরাল ফর্ম হচ্ছে ওয়েসেস। এই রুল থেকে বিগত বছর বিসিএস প্রশ্ন এসে গেছে। অ্যানালাইসিস, প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস। এরকম আরো হতে পারে। থিসিস, আমরা যে ইউনিভার্সিটিতে থিসিস করেছি, এটা প্লুরাল ফর্ম হচ্ছে থেসিস। ঠিক আছে, তো এরকম প্যারেনথেসিস, প্যারেনথেসিস এটসেট্রা। আমাদের 5 নাম্বার যে রুলটা আছে, সেটা হচ্ছে আস থাকলে আই হয়। ফোকাস, ফসিল, অ্যালামনাস, অ্যালামনাই, রেডিয়াস, রেডি। এই রুলটা অনেক ইম্পর্টেন্ট। এইটা থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে এরকম। 6 নাম্বার আমাদের যে রুলটা আছে, সেটা হচ্ছে এ থাকলে এই হয়। ফর্মুলা, প্লুরাল কি হবে? ফর্মু, আমি মনে রাখার জন্য এইভাবে উচ্চারণ হচ্ছে, ফর্মুলা, ফর্মুলাই। আলগা, আলগাই। আলগা বুঝেন তো? ওই যে বায়োলজিতে পড়ছেন না, শৈবাল, হ্যাঁ শৈবাল, এই হচ্ছে কাহিনী। ওকে, 7 নাম্বার যে রুলটা আছে, ডাবলু থাকলে ডাবল ই হয়। যেমন ফুট, ফিট, টুথ, টিথ। ওকে, এই পর্যন্ত বুঝে গেছে? 7টা রুল কি মনে রাখা যাবে? আমি আবার প্রথম থেকে আসি, আমার সাথে সাথে তাহলে জোরে জোরে বলবেন। ঠিক আছে, আমি যা যা বলবো রিপিট করবেন। ওকে, আমার সাথে সাথে রিপিট করবেন সবাই। বাসায় বাসায় বসে বসে একটু চিল্লাবেন, পারবেন? আচ্ছা, আমরা একটু চিল্লাই কিছুক্ষণ। অন থাকলে আ হয়, আরো বলেন। অন থাকলে আ হয়। যেমন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ফেনোমেনন, ফেনোমেনাম, ট্যাক্সন, ট্যাক্সাম। ওকে, আচ্ছা, আমরা এবার 2 নম্বর রুলে যাচ্ছি। আম থাকলে আ হয়। যেমন এজেন্ডাম, এজেন্ডা, ডেটাম, ডেটা, ডিকটাম, ডিকটা, ফ্যাক্টাম, ফ্যাক্টা, স্টেডিয়াম, স্টেডিয়া, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা। তারপরে হচ্ছে আরো কি হতে পারে, স্ট্রাটাম, স্ট্রাটা, মিলেনিয়াম, মিলেনিয়াম। তাই বলে আবার এখন ইচ্ছা মতো বানাই দিয়েন না, ফজলিয়াম, ফজলিয়া, সোডিয়াম, সাদিয়া, এরকম বানাই দিয়েন না। ঠিক আছে, আম থাকলে আ হবে। এটা কোন কোন শব্দের ক্ষেত্রে? যেগুলোর জন্য ওই শব্দটা প্রযোজ্য, যেগুলো হচ্ছে ওই রুট থেকে আসে, সেগুলোর জন্য এটা। কারিকুলাম, কারিকুলাম, এরকম অনেক আছে, বলে শেষ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে যাই। 3 নম্বর রুল হচ্ছে এক্স বা এক্স থাকলে আইসিএস হয়। এপেক্স, এপিসেস, ইন্ডেক্স, ইন্ডাইসেস, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস এটসেট্রা। ইস থাকলে এস হয়। যেমন ওয়েসিস, ওয়েসেস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস, থিসিস, থেসিস, হাইপোথেসিস, হাইপোথেসিস এটসেট্রা। আস থাকলে আই হয়। ফোকাস, ফসি, অ্যালামনাস, অ্যালামনাই, রেডিয়াস, রেডি, লোকাস, লকি এটসেট্রা। এ থাকলে এই হয়। যেমন ফর্মুলা, ফর্মুলাই, আলগা, আলগাই, গেল, শেষ। তারপরে ডাবল থাকলে ডাবলই হয়। যেমন দেখেন ফুট, ফিট, টুথ, টিথ। ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। এবার 8 নম্বরে একটা एग्जांपल, একটা রুল। জেনাস, এটাতে আস থাকলেও এটা প্লুরাল ফর্মে আই হয় না, এটা হবে হচ্ছে জেনেরা।
এটা প্লুরাল এটা, ঠিক আছে? ওকে, এটাতে আস থাকলেও আই হচ্ছে না, এটা হচ্ছে জেনারেল হচ্ছে। 9 নম্বরে যাই। কিছু কিছু শব্দের প্লুরাল একটু মাঝে মাঝে ভিন্ন হতে পারে, যেমন ব্রাদার, আমরা জানি এটা প্লুরাল একটা হয় ব্রাদার্স, এটা আমরা জানি। তার বাইরে আরেকটা প্লুরাল ফর্ম হয় যেটাকে বলা হয় হচ্ছে ব্রেথরেন, ঠিক আছে? আবার সিস্টার, এটা একটা প্লুরাল ফর্ম আছে, সিস্টার্স আরেকটা প্লুরাল ফর্ম আছে, কে বলতে পারবেন? দেখি কে বলতে পারবেন? সেটা হচ্ছে শব্দটা হচ্ছে ব্রাদার যদি ব্রেথরেন হয়, সিস্টার হয় সিস্টার্ন। ওকে, এটা হচ্ছে তার আরেকটা প্লুরাল ফর্ম। এবার আবার যেমন ধরেন আরেকটা প্লুরাল ফর্ম আছে, যেমন ধরেন কাউ, এর একটা প্লুরাল ফর্ম হচ্ছে কাউস, আরেকটা প্লুরাল ফর্ম হচ্ছে কাইন, বোথ কারেক্ট। যেমন ধরেন ম্যাডাম, এই শব্দটার প্লুরাল ফর্ম হচ্ছে মেসডেমস। ওকে, মনে থাকবে? এই 9 নম্বর এগুলো মনে রাখা যাবে? মনে রাখতে পারলে ইয়েস বলেন, মনে রাখতে না পারলে নো বলেন। ওকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রেখেন, এগুলো একটু ব্যতিক্রম। এই তো মোটামুটি এখানে এখানে যেগুলা আছে এগুলো তো আছেই। আচ্ছা আমরা একটু যাই সামনে, এই যে দেখেন এগুলো আছে, সহজ থেকে শুরু করে সব কঠিন কঠিন সবই আছে। যেটা একটু দেখেন ফ্রেজ, ফ্রেজেস একটু দেখেন, ডাবল সেট হয়ে যায় এখানে, এগুলো সহজ। এগুলো এখানে স্লাইডে যা যা আছে সবই হচ্ছে সহজ আর কি, বুঝছেন? তা আমি কঠিন গুলো দেখাই দিলাম এই জন্য আমি হচ্ছে আপনার পুরোপুরি এটা পারি নাই, স্লাইডে ধরে যাইনি। দেখেন সহজ না, এই যে যেগুলো একটু কঠিন, এই যে সিস্টার সিস্টার আমি কিন্তু দেখাইছি, কাউ কাইন দেখাইছি কিন্তু, ঠিক আছে? এটা তো বোধহয় জানেন, মাউস মাইস, লাউস কি হয়? লাউস হচ্ছে লাইস। এই তো লাউস মানে কি, কে বলতে পারবেন লাউস অর্থ কি? উকুন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। দেখি এই পোল কোশ্চেনটা সলভ করেন তো দেখি। একটানা পড়াই গল্প করি না, এই জন্য বোর্ড লাগে না, বোরিং হয়ে যায় আমার ক্লাসে। আমি তো খুব ভালো গল্প করতে পারি না, বুঝছেন? বেরসিক মানুষ। সলভ করেন এটা। ওকে, সো আমি পোল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। এটা একটু মোটামুটি কঠিন টাইপেরই ছিল। আমি একটু রেজাল্টটা শেয়ার করি। আপনারা বেশিরভাগ হচ্ছে বি দাগ দিয়েছেন, এটা প্লুরাল ফর্ম আসলে এ নাম্বারটা, বুঝছেন? এটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা একটা গল্প বলবো আপনাদেরকে, ক্লাস শেষে মনে করাই দিন, একটা গল্প বলবো, ঠিক আছে? যদি সম্ভব হয় দিকে ক্লাস শেষে এটা একটা কথা বলবো। ওকে ফাইন, তারপরে তাই যাই। বুঝাবুঝির কিছু নাই ভাই, সিঙ্গুলার প্লুরালে বুঝাবুঝির কিছুই নেই, যেটা যেটা ওটা প্লুরাল ফর্ম ওইটা, ঠিক আছে? এই মানে বুঝাবুঝির কিছু নাই, সবকিছুকে বুঝতে যাওয়ার কিছু নাই। সো মোটামুটি এই হচ্ছে ব্যাপার, কোনটা কিভাবে হয়। এই যেমন ধরেন ম্যান সার্ভেন্ট, এই যে এরকম আছে না, এই যে দেখেন লর্ড জাস্টিস, এখানে প্লুরাল হয়, এখানে প্লুরাল। ম্যান সার্ভেন্ট এখানে প্লুরাল হবে, এখানে প্লুরাল হবে, এটাই হলো বিষয়, বুঝাবুঝি কিছু নাই। এই হচ্ছে কাহিনী। ওকে, আচ্ছা সো আমরা জানি যে এগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই, এগুলো আনকাউন্টেবল হিসেবে আমরা জানি, দিস আর আনকাউন্টেবল। ওকে, আচ্ছা তারপরে এগুলো হচ্ছে আবার অলওয়েজ কাউন্টেবল প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার ফর্ম নাই, মাম সিজার্স নো সিঙ্গুলার ফর্ম, এরকম আর কি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যা যা আছে এগুলো সব আমি সফটওয়্যারে আপলোড দিব, এইটা মুখস্থ করবেন, ঠিক আছে? এই জিনিসটা মুখস্থ করবেন, গভর্নমেন্ট, পিজেন্ট, ফ্রি পিপল, ক্যাটেল, জেন্ট্রি, এই জিনিসগুলো অলওয়েজ প্লুরাল থাকবে, ঠিক আছে? এটা একটু দেখবেন, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এটা থেকে আপনাদের লাগতে পারে। এগুলো শেষে আবার এস আছে কিন্তু এগুলো সিঙ্গুলার। তারপরে চলে যাই, এইটা মুখস্থ করবেন। এইটা আবার হচ্ছে তাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, যেমন ডিয়ার ডিয়ার, শিপ শিপ, স্পিসিস স্পিসিস, কর্পস কর্পস, ক্যানন ক্যানন, কোনো চেঞ্জ নেই। এইটা হচ্ছে আবার বিসিএস এর এই যে আপনার মনে করেন 40 এবং 41 এর প্রিলি যে কোশ্চেন আসছে, একটাতে মনে হয় আসছিল এয়ারক্রাফট, এই শব্দটা একটাতে মনে হয় এটা আসছিল, এয়ারক্রাফটের সিঙ্গুলার প্লুরাল দুইটাই এয়ারক্রাফট, ঠিক আছে? আরেকটাতে কোনটা যেন আসছিল, আরেকটাতে মনে হয় ক্যানন আসছিল নাকি,
কোনটাতে যেন কি আসলো আমার মনে নেই, যে কোনটাতে এই নিয়ম এই রুলটা থেকে রুল নাম্বার 13 থেকে দুইটা কোশ্চেন এসে গেছে বিসিএস এ, বুঝছেন? তো এরকম একটু ব্যতিক্রম গুলো দেখেন, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার আর কি। আর এগুলো হচ্ছে এগুলো তো জানেনই আপনারা, ইউ ইউ ই এগুলো তো জানেনই। কোনটা কোনটা সিঙ্গুলার প্লুরাল দেখি, এটা ট্রাই করেন তো। কোন কোশ্চেন নাম্বার 4? আনকাউন্টেবল কোনো প্লুরাল হয় না মাহমুদ ভাই। এখানে কোনটা প্লুরাল এটা জিজ্ঞেস করছেন। আমরা 10 সেকেন্ডের মধ্যে পড়বো, সেটা সলভ করবো। একজন ভাই জিজ্ঞেস করছেন অ্যাকুয়ারিয়ামের প্লুরাল ফর্ম কি, তাহলে করেন আমের জায়গায় আ বসান। রেজাল্ট শেয়ার করে আপনারা মোটামুটি পার্সেন্ট বেশিরভাগ আলহামদুলিল্লাহ অপশন হচ্ছে, ঠিক আছে? তাহলে বলেন অ্যাকুয়ারিয়াম, একজন জিজ্ঞেস করছেন অ্যাকুয়ারিয়ামের প্লুরাল ফর্ম কি, বলেন এটা প্লুরাল ফর্ম কি হবে, কে বলতে পারবেন? এটা হবে অ্যাকুয়ারি, এই পর্যন্ত আছে, আমের জায়গায় আ বসান, অ্যাকুয়ারিয়া হচ্ছে। এই এখানে এই যে দেখেন, এখানে এই যে ইয়াগুলা স্পেকট্রাম এফেক্টস পারবেন না, এগুলো এগুলো তো আমি দাঁড়িয়ে দিব আনসার, ঠিক আছে? সবগুলো আমাদের ফার্নিচার এগুলো কিন্তু পড়াইছি সব, দেখেন, ঠিক আছে? সো এগুলো ধরে ধরে আমি অ্যানসার গুলো দাগ দিয়ে আপলোড করে দেবো, আমি জেন্ডারে চলে আসি, অ্যানসার দাগ দেওয়াই থাকবে, অসুবিধা নেই। এখন জেন্ডার, জেন্ডার বেসিক্যালি আমি পড়াইতে চাই না, জেন্ডার আমি পড়াতে চাই না কেন, কারণ জেন্ডারে পড়ানোর কিছু নাই। কারণ হচ্ছে যে আপনি এখানে পড়বেন মানে নিজে পড়বেন, এটা কিন্তু পড়ানোর মতো কোনো টপিক না, ঠিক আছে? এটা তো বুঝে বোঝা, যেখানে মুখস্থ করার বিষয়, এখানে কিন্তু পারা না পারার কোনো মানে বিষয় নেই, এমন কিছু না যে বুঝাই দেওয়া লাগবে বা না বুঝাই দিলে পারবো না, এরকম না। কোনটা মেসকুলিন কি কোনটা ফেমিনিন কি, এটাই হলো কাজ, বোঝা বসে, এটা হলো মেসকুলিন, এটা হলো ফেমিনিন। তো তারপরে এখন আমি যদি না পড়াই দিই আপনারা তো আবার মাইন্ড করবেন, ঠিক আছে? এই জন্য আমি একটু পড়াই দিই, ঠিক আছে? অল্প অল্প একটু করে পড়াই দিচ্ছি আমি, ঠিক আছে? অনেকে আবার মাইন্ড করে, পরে আবার দেখা যাবে যে বলে যে ভাইয়া পড়ায় না, ভাইয়া স্কিপ করে যায়। আর কেন স্কিপ করে যায় সেটা তো আর বুঝাই পারি না, বুঝছেন? কারণ আমাদের তো উত্তর দেওয়ার সুযোগ থাকে না। তো যাই হোক, বেসিক্যালি জেন্ডার থেকে বলে জেন্ডার 4 প্রকার হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মেসকুলিন জেন্ডার মানে পুরুষবাচক, একটা হচ্ছে ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীবাচক, একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার মানে বস্তুবাচক, আর কমন জেন্ডার হচ্ছে যা ছেলে মেয়ে উভয়কে নির্দেশ করতে পারে। এটা যেমন ছেলে মেয়ে উভয়কে নির্দেশ করতে পারে, যেমন ধরেন স্টুডেন্ট, স্টুডেন্ট শব্দটা ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, এটা হচ্ছে আপনার ব্যাপার। আচ্ছা, তো জেন্ডার এখানে অনেক কিছুই আছে, এই যে মেসকুলিন কোনটা ফেমিনিন কোনটা, এখানে সবকিছু অর্থ সহ, কোনটার অর্থ কি, তার মেসকুলিন কি ফেমিনিন কি সবকিছু লিস্ট করে দেওয়া। এখন আমি আপনাদেরকে অল্প একটু করে ইম্পর্টেন্ট কয়েকটা দেখাই দিই, যে জায়গায় ভুল করতে পারে। আমি কি দেখাই দিই বলতে করে একটা জায়গায় আমি দেখাই দিচ্ছি, এখানে অনেক বড়, এই যে টোটাল লিস্ট করে পুরোটা তুলে দিচ্ছে, ঠিক আছে? এত কিছু থাকে না, আমি ছোট্ট করে শুধু যে জায়গায় ভুল করতে পারেন এরকম কয়েকটা আমি দেখাই। আচ্ছা, এক নম্বর যে জায়গাগুলোতে ভুল হয়, আমি ভুলগুলো কোথায় কোথায় হয় সেগুলো একটু দেখাইছি। যেমন কিছু কিছু শব্দের জেন্ডার চেঞ্জ গুলা সবসময় নিয়ম অনুযায়ী আসে না। যেমন ধরেন আমাদের খুব পরিচিত একটা শব্দ আছে ডাক, এটা একটা ফেমিনিন ওয়ার্ড, এটা মেসকুলিন ফর্ম হচ্ছে ড্রেক। তো দেখেন ডাক শব্দটা শুনে নাই এমন কেউ নাই, কিন্তু ড্রেক শব্দটা শুনছে কয়জন আছে? খুব বেশি কেউ নাই। তো এই ধরনের জিনিসগুলো পরীক্ষায় খুব বেশি বেশি আসে, এটা হলো এক নাম্বার জিনিস। আবার যেমন ধরেন আমরা প্রায় হচ্ছে আকাশে উড়ানোর জন্য আমরা বলি কি ড্রোন, এই ড্রোন জিনিসটা একটা আসলে মেসকুলিন শব্দ, এবং এটা ফেমিনিন শব্দ হচ্ছে বি। অথচ দেখেন দুইটা শব্দই আমরা শুনছি, কিন্তু এরা যে একটা একটা মেসকুলিন ফেমিনিন অনেক সময় আমাদের ধারণার মধ্যে থাকে না। তারপরে যেমন ধরেন কিছু কিছু জিনিস একটু মানে ট্রিকি হয়, মনে করেন শব্দটা দেওয়া আছে মিল্কম্যান। এখন আপনি ম্যান দেখে তো চিন্তা করবেন সবার প্রথম ম্যান দেখলে মাথার মধ্যে কি আসে? ওমেন, তাহলে কি মিল্ক ওমেন হবে? এবং নিচে দেখা যায় অপশনের মধ্যে একটা মিল্ক ওমেন টাইপের কিছু একটা থাকেও। ম্যানের একটা ফেমিনিন, ওমেন, ঠিক আছে, আরেকটা ফেমিনিন হচ্ছে মেইড। তো যখন এটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত থাকে তখন সেটা হয়ে যায় মিল্ক মেড। মনে থাকবে মিল্ক মেড মানে কি? এটা দেখলে আপনি তখন আবার একটু মাথার মধ্যে একটু ই হয়, যেটা তাহলে কি করবো এখন? তাহলে এখানে আমার ম্যান ছিল, আমি মেড করছি, এখন এখানে ককাস আমি কি করবো? কনফিউজে যেতে পারি আমরা, তখন আস্তে করে এখানে বসাই দিব পি হ্যান। ওকে, আবার ধরেন একটা শব্দ আছে যেমন ধরেন জ্যাকাস, তাহলে এটা কি? এখন আমরা এখানে করতেছিলাম কি পরেরটা ধরে ধরে, কিন্তু এটার ক্ষেত্রে আবার হয়ে যায় আগেরটা ধরে, যেমন হয়ে যায় শিয়াস। বুঝতে পারছি কথা? তো কখনো পরেরটা ধরে হয়, কখনো আগেরটা ধরে হয়, প্যাটার্নটা একটু দেখতে হবে। একবার একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা দেখবেন অটোমেটিক মনে থাকে, অন্তত মুখে বলতে না পারলেও অপশন দেখলে মনে পড়ে যাবে যে এটা আনসার এটা ছিল, ঠিক আছে? ওকে, মাঝে মাঝে কিছু কোশ্চেন খুব ঠিকই হয়, যেমন ধরেন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি ডক্টর,
এটা কি মেসকুলিন নাকি ফেমিনিন নাকি কমন, কে বলতে পারবেন? আমরা সমাজে ডক্টর জিনিসটাকে কমন হিসেবেই জানি, কিন্তু আপনি যখন গ্রামারে দেখবেন এটা অ্যাকচুয়ালি মেসকুলিন, এটা একটা ফেমিনিন আছে, ফেমিনিন হচ্ছে লেডি ডক্টর। যেটা একটু হালকা ট্রিকি। আমি যদি এখানে তুলে দেই যে ডক্টর মেসকুলিন না ফেমিনিন না কমন, তো বেশিরভাগই কমন থাকে। তো আমরাও নরমালি সমাজে ডক্টর জিনিসটাকে কমন হিসেবেই দেখি, কিন্তু এটার একটা ফেমিনিন ফর্ম আছে, সেটা হচ্ছে লেডি ডক্টর। ওকে, সেই জায়গায় একটা ভুল হতে পারতো, রাইট? সেই জন্য আমি একটু দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আবার ধরেন আপনি পড়তে গেছেন, আপনি পড়তে যেয়ে পাইছেন হর্স, এটার ফেমিনিন ফর্ম হর্স, এটার ফেমিনিন ফর্ম আপনি পাইছেন হচ্ছে মেয়ার। আবার আপনি স্টেলিয়ন পড়তে গেছেন, এটারও পাইছেন ফেমিনিন মেয়ার। আপনি চিন্তা করলেন হর্স আর স্টেলিয়ন তো তাহলে সেমই হবে মনে হয়। হর্স হচ্ছে পরিণত বয়স্ক ঘোড়া, স্টেলিয়ন হচ্ছে শাবক ঘোড়া, এই হচ্ছে ডিফারেন্স। সো তাহলে দুইটারই আবার ফেমিনিনের ক্ষেত্রে মেয়ার, কোনো পার্থক্য নাই। ওকে, এইটাই ভাবে আসছে। আচ্ছা, আবার ধরেন ছোট্ট একটা জায়গায় অনেক সময় আমাদের ভুল হয়, যেমন হচ্ছে কি, যেমন ধরেন একটা উদাহরণ দিই। সে আপনাকে দিল শব্দটা টেইলর, এটা কি মেসকুলিন ফেমিনিন না কমন? প্রশ্ন আসে না মনের মধ্যে? এটা একটা মেসকুলিন ওয়ার্ড, ঠিক আছে, এবং এটা একটা মেসকুলিন ওয়ার্ড। আমি বলে দিচ্ছি মেসকুলিন, ওর পাশে ছিল কমন। আচ্ছা, দিস ইজ এ মেসকুলিন ওয়ার্ড, এবং এটা যে জ্ঞানটা সেটা হচ্ছে সিমস্ট্রেস। ওকে, টেইলরিং হচ্ছে সিমস্ট্রেস, এরকম আর কি। আচ্ছা, আবার কিছু কিছু শব্দ দেখে আমাদের কাছে মনে হয় এটা তো বোধহয় কেবল ফেমিনিনই হতে পারে। মনে করেন একটা শব্দ হচ্ছে স্লাট, এটা দেখে আপনি যদি জিজ্ঞেস করেন এখানে সমাজের 95% মানুষ মনে করবে দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ওমেন। নো, ইট হ্যাজ এ মাসকুলিন ফর্ম এন্ড দ্যাট ইজ স্লোগান। ওকে, সো এই জায়গাগুলোতে হচ্ছে অনেক সময় আমাদের ভুল হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমরা চলে যাই তারপরের পাতায় আমি আরেকটু দেখাবো। কিছু কিছু শব্দ আছে অলওয়েজ ফেমিনিন, এগুলো একটু মাথায় রাখতে হবে। অলওয়েজ ফেমিনিন, এদের কোনো মাসকুলিন ফর্ম নাই, দে হ্যাভ নো মাসকুলিন ফর্ম। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই লিস্টটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অলওয়েজ ফেমিনিনের মধ্যে কি, আমি একটা শব্দ করে লিখি, ট্রু, ফ্লার্ট, ব্লন্ড, তারপরে হচ্ছে অ্যামাস্টার, ব্রুট, ভার্জিন। এই শব্দগুলা কেবলমাত্র ফেমিনিনদের সাথে ব্যবহার করা হয়, এদের কোনো ম্যাসকুলিন ফর্ম নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে এই শ্রু শব্দটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি আসে এখান থেকে আসার চান্স অনেক বেশি। কেন? এই শ্রু মানে কি? এই শ্রু মানে হচ্ছে একটা নাটক আছে, নাটকটার নাম কি কে বলতে পারবেন? টেমিং অফ দ্য শ্রু। এটা হচ্ছে শেক্সপিয়ার একটা নাটক। এটার বাংলা করেছেন কে? কে করেছেন এটা? এটা হচ্ছে তার বাংলাটা, মুখরা রমণী মুনির চৌধুরী হচ্ছে একটা বাংলা করেছে, ঠিক আছে? তো এই হিসাবে তাহলে আমরা বলতে পারি শ্রুর বাংলা হচ্ছে মুখরা রমণী। ওকে, ঠিক আছে? অনেকে এমন ভাবে মুনির লিখতেছে মনে হয় তার আপন ছোট ভাই, না? ছোট ভাইকে নাম ধরে রাখতেছে, ভালো, আপনার দোস্ত লাগে মুনির, ছোট ভাই দোস্ত। আচ্ছা, সো অধ্যাপক মুনির চৌধুরী এটা অনুবাদ করেছেন এবং এটা মানে অনেক সুন্দর, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে সুশব্দগুলো, এই জিনিসগুলো মোটামুটি মাথায় রাখলে আমার মনে চলবে। বাংলায় কিছু কিছু শব্দ আছে না নির্দিষ্টবাচক, কি বাংলায় কি কি আছে নির্দিষ্টবাচক? নির্দিষ্টবাচকের মধ্যে কি আছে? আছে না? ডাইনি, পেতনি, তারপরে হচ্ছে কি রাক্ষসী। বইতে তো সুন্দর গুলা লেখা আছে, বিধবা, কুলটা, এগুলো লেখা আছে। ডাইনির আছে, বাংলা আছে, ডাইনা হয়। ডাইনি, পেতনি, শকুনি, রাক্ষসী, এগুলো তো সব মেয়েদের। শাকচুন্নি, এগুলো কোনো ছেলেদের তো কোনো ফর্ম খুঁজে পাবে না, পাবেন? কেন নাই? আরেকটা শব্দ আছে, এটা বলবো না। তো এখন এগুলা কেন নাই? এগুলো কোনো ছেলে ফর্ম কেন নাই? না, বেডি আছে তো, বেডি হচ্ছে বেড়া আছে। তো এখন এই যে ডাইনি, পেতনি, শকুনি, এগুলো নাই কেন? ছেলেরা এগুলো করে না নাকি? ছেলেরা ভালো, এগুলোর মধ্যে নাই, এই জন্য। আচ্ছা, এটা আসলে কি, এটা হচ্ছে যে আপনার আমরা পেট্রিয়ার্কাল সোসাইটিতে আছি, তো পেট্রিয়ার্কাল সোসাইটিতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মানে যেহেতু পেট্রিয়ার্কির মাধ্যমে পিতৃতান্ত্রিক ব্যবস্থা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মাধ্যমে যেহেতু চলে, এই জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে নারীরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভিকটিম হয়। অনেক সময় অনেক শব্দে দেখা যায় যে ওটার কোনো খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? মানে দেখা যায় একতরফা নারীদের উপর চাপাই দিচ্ছে। আর তার আরেকটা হতে পারে, আরেকটা কারণ যেটা আমার প্রধানতম ধারণা, সেটা হচ্ছে আমি বাংলা ভাষায়
প্রতিষ্ঠিত কোনো নারী ব্যাকরণবিদ তো আপনি তেমন একটা খুঁজে পাবেন না। আপনি যদি মনে মনে চিন্তা করেন যে বাংলা ব্যাকরণবিদের নাম বলুন, তাহলে মনে করেন আপনি পাবেন মনির চৌধুরী, মুফাজ্জল হায়দার চৌধুরী, তারপরে আপনি বলতে পারেন এই নাম সেই নাম, যার নামই মাথার মধ্যে আসবে, হায়াত মাহমুদ স্যার, যার নামই মাথার মধ্যে আসবে দেখবেন যে সবই খালি ছেলে। একজন নারী ব্যাকরণবিদের নাম বলেন, আছে তো? নাই। হয়তোবা মানে এত ব্যাকরণবিদ পুরুষ যে এর মধ্যে আসলে নারীরা খুব একটা সুবিধা করে উঠতে পারে না, এটা হতে পারে। নারী ব্যাকরণবিদ নাই তো যা পারছে নারীদের উপর চাপাইতেছে শুধু, এরকম তো হতে পারে, আমি জানি নাকি। তা আপনারা যদি সঠিক আনসারটা জানেন তাহলে আমাকে জেনে জানাবেন। দেখি এটা আনসারটা একটু করেন তো, দেখি কোন কোশ্চেনটা, কোন কোশ্চেন 5। আপনাদেরকে মজার একটা ফ্যাক্ট শেয়ার করবো আজকে, দেখি আপনারা জানতেন কিনা। ওকে, আমরা কোন কোশ্চেনটা ক্লোজ করতেছি। 5 4 3 2 1 গো। রেজাল্টটা শেয়ার করি। আপনারা এখানে 59% সঠিক উত্তর দিয়েছেন, বাকিরা কেউ কেউ ভুল করেছেন। তো সেটা কি হবে, অ্যানসারটা কি হবে বলেন? এটা হচ্ছে ডো। ডো হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি জেন্ডার থেকে আমাদের আজকের আলোচনা। ছোট একটা গল্প বলবো, গল্প বলার পর আপনাদের জন্য হচ্ছে মোটামুটি ছুটি দিয়ে দিব। আচ্ছা, আগে একটা শেয়ার করি। একটা হচ্ছে কি, টম এন্ড জেরি কার্টুন দেখছেন সবাই? টম এন্ড জেরি কার্টুনের নাম শুনছেন কি? আমার মনে শুনছেন এখানে ম্যাক্সিমাম যারা আছেন। আচ্ছা, টম, টম শব্দটা দিয়ে যে বিড়াল বোঝায় এটা কি জানতেন? অ্যাকচুয়ালি টম শব্দটা যে একটা ম্যাসকুলিন ওয়ার্ড, এটা কি জানতেন? ঠিক আছে, এই তাহলে এটা আজকে জানাইলাম, এটা জেনে রাখেন। টম শব্দটা দিয়ে অ্যাকচুয়ালি বিড়াল বোঝায়, গৃহপালিত বিড়ালকে বলা হয় টম, ঠিক আছে? এটাকে বলা হয় টম, এবং এই ওইখানে বিড়ালের নামও দেয় এই জন্য টম। ওকে, এই হচ্ছে একটা মজার জিনিস। আচ্ছা, একটা স্টোরি বলবো বলছিলাম, এবার স্টোরিটা বলি, স্টোরিটা বলে শেষ করে দিব, ঠিক আছে? না, জেরি দিয়ে বিড়াল বোঝায় না, জেরি দিয়ে ইঁদুর বোঝায় না, জেরি এমনি নাম, কিন্তু টম দিয়ে অ্যাকচুয়ালি বিড়াল বোঝায়, ঠিক আছে? আচ্ছা, সো গল্পটা হচ্ছে এরকম যে একবার এক দেশে ছিল একটা রাজকুমারী। তো রাজকুমারী মানে সে রাজার মেয়ে হইলেও অনেক ভালো একটা মানুষ এবং অনেক মানে বিনয়ী এবং হাম্বল পরিবারে সে বড় হয়েছে। একদিন রাজকুমারী হাঁটতে হাঁটতে দেখে একটা রাখাল বালককে দেখছে রাখাল বালকটা অনেক সুদর্শন এবং সুন্দর। এটা দেখে রাজকুমারী চিন্তা করছে যে সে রাখাল বালক হলে কি হবে, তাকে আমার ভালো লাগছে। তো রাজকুমারী তখন রাজপ্রাসাদে ফেরত গিয়ে রাখাল বালকের জন্য একটা মানে কবুতরে করে চিঠি পাঠাইছে রাখাল বালকের কাছে। তো কবুতর সেই রাখাল বালকের কাছে উড়ে গেছে। তো উড়ে যাওয়ার পর যে রাখাল বালকের ঘরের সামনে বসে আছে, ঠিক আছে? তো রাখাল বালক খুবই দারিদ্রপৃষ্ট জীবন তার। তো ঘরে খাওয়ার কিছু নাই, পড়ার কিছু নাই, খুব কষ্টের মধ্যে আছে। এমন সময় সে দেখছে যে হঠাৎ একটা কবুতরটা আসছে, তখন সে কবুতরটা ধরে জব করে খাই ফেলছে, ঠিক আছে? এখন এই গল্প থেকে শিক্ষণীয় কি আছে আপনারা কে বলতে পারবেন? আদৌ কি শিক্ষণীয় কিছু আছে? এটা হচ্ছে আপনাদের কাছে একটা কোশ্চেন। আপনারা এই গল্পটাকে চিন্তা করবেন, এই গল্পটা আমার লেখা, আমার নিজের সুর করা, ঠিক আছে? এই কথা এবং সুর মাফিক আপনার। তো আপনারা এই গল্পটা শুনে ভালো মতো চিন্তা করবেন যেটা কি আছে নাকি এবং এটার মধ্যে কি আছে। ওকে, তো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। এই ভাইয়া কয়েকটা কিউএনএ তে একটা কোশ্চেন আছে, যদি একটু দেখেন প্লিজ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন সাম আনকাউন্টেবল কাউন্টেবল হচ্ছে, তাহলে মানির ক্ষেত্রে সাম হবে না কেন? এটা মানে আপনি যে সেন্টেন্সটা লিখছেন ওটার জন্য লিখছেন, ওখানে অর্থগতভাবে মিলে না, সেজন্য। রেস্ট্রিক্টিভ নন রেস্ট্রিক্টিভ ফ্রেজ কি আলোচনা করে দেওয়া হয়েছে, দেখবেন। ওকে, রেস্ট্রিক্টিভ নন রেস্ট্রিক্টিভ আলোচনা করে দিয়েছি, দেখবেন। আচ্ছা, একজন লিখছে আই ডোন্ট হ্যাভ মানি, এটা কি ডিটারমিনার ছাড়া সেন্টেন্স মেক করতে পারে না? আই ডোন্ট হ্যাভ মানি ডিটারমিনার ছাড়া হতে পারে, হতে পারে, কেন হতে পারবে না? অবশ্যই হতে পারবে। ওকে, তারপর হচ্ছে কি, একজন অ্যানোনিমাস অ্যাটেন্ডে লিখেছে ভাইয়া, টু বি ভেরি মাচ ফ্র্যাঙ্ক, আই ডোন্ট নো ইজ ইট রাইট টু রাইট দিস টাইপ অফ সেইংস হিয়ার, বাট আই হ্যাভ নো আদার options. Everybody of my family is against my BCS preparation except my baba. They want me to go abroad and have more degrees after my BSc engineering. Okay, they always say that this country has no future, but I want to be here in Bangladesh and serve my people to the fullest. I want to ask you directly that should I take my BCS preparation further? Please help me out. Okay, thank you. আপনার এটা পড়লাম, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতেছি। I don't know which one is correct, which one is wrong. আমি নিজে কেন আমার গ্রাজুয়েশনের পরে বিসিএস দিতে আসছিলাম সেটা বলবো। আমি বলি, আমি আমার গ্রাজুয়েশনের পরে আমি দুইভাবে বিসিএসটাকে দেখছি। এক নম্বর হচ্ছে আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এটা হলো প্রথম। আমার নিজের ইচ্ছা নাই বিদেশ যাওয়ার, মানে গিয়ে পার্মানেন্টলি থাকার বা সেটেল হওয়ার কোনো ইচ্ছা নাই। তাহলে এখন আমি বিদেশে পড়তে যাবো, ধরেন আমি যদি পড়তে যাই, পড়ার পরে আমাকে আবার জব খুঁজতে হবে। তো জব খুঁজে আমি যদি পড়াশোনা করে আবার বাংলাদেশে ফেরত আসি, কথা তাহলে আমার কাছে মনে হচ্ছে ইটস এ লস প্রজেক্ট। বিকজ পড়াশোনা করে বাংলাদেশে ফেরত এসে 30 বছরের পর চাকরি খোঁজার চেয়ে বরং চাকরি নিয়ে বাইরে পড়তে যাওয়া বেটার অপশন।
সো দ্যাটস ওয়াই আমি আগে চিন্তা করছি না আই শুড গেট ইন দ্য জব প্লেস। দ্বিতীয়ত হচ্ছে বাইরে পড়তে যাওয়া একটা পড়াশোনা আর আপনার বিশেষ একটা চাকরি। সো এটা হচ্ছে আমার কনসিডারেশন আর কি। আর তার বাইরে হ্যাঁ বিদেশের এনভায়রনমেন্ট অনেক ভালো, অনেক কিছু। তো এখন সবাই যদি বাইরে চলে যায় তাহলে দেশের অবস্থাটা কি হবে বলেন? কেউ কেউ তো থেকে দেশটাকে একটু ঠিক করতে হবে নাকি? সেই জন্য আই ভেরি মাচ অ্যাপ্রিশিয়েট ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন দ্য কান্ট্রি। সো এটাই। সো আপনার যেটা ভালো লাগে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আই হোপ সো। তারপর কি আছে? একজন লিখছে ভ্যাম্পায়ার কি হবে ভাইয়া? ভ্যাম্পায়ার কিসের? এটা কি ম্যাসকুলিন ফেমিনিন সিঙ্গুলার প্লুরাল? প্রশ্ন ক্লিয়ার না? ওকে। তারপরে কি আর বাকি আমি এখানে আর কোনো প্রোডাক্টিভ কোশ্চেন দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ ভাইয়া, আমরা তাহলে মনে হয় শেষ করতে পারি প্লিজ। আমার মনে হয় আমরা শেষ করতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। আর নেক্সট রুটিন গুলো খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাইটে অ্যাড করে দিবে। প্রিভিয়াস যেভাবে আমরা দিছি প্রত্যেক টার্মে ওটা সময়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি কিছু মনে করেন না, আমরা আসলে প্রত্যেকটা ক্লাস নোটের আগে কয়েকবার রিভিউ দেওয়া হয়। এটা হয়তো কোনো কারণে দু একটা স্পেলিং ভুল গেছে অথবা এই টাইপের কিছু হয়েছে বা হচ্ছে। আচ্ছা সরি, নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করবো। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, জি, আসসালামু আলাইকুম। আমি রীতিকে পারমিশন দিতে চাই, আপনি প্লিজ আনমিউট করে কোশ্চেন করতে পারেন। রীতি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু প্লিজ। ভাই আমার আসলে প্রশ্ন না, আমার আসলে একটা জানতে চাও যে আসলে কোর্সটা কবে নাগাদ শেষ হবে। কারণ আচ্ছা। হচ্ছে যে আমি তো শেষ করি, কারণ হলো যে মানে পড়াটা একটা হিউজ। মানে আমি যদি রেগুলার ক্লাস করে পড়াটা একদিনে শেষ করি, তারপরে আরেকটা ক্লাস করে পড়ি এবং একটা ক্লাস এত পর পর হচ্ছে যে আমি আগের পড়াগুলো ভুলে যাচ্ছি, আর চাইলেও আমি ওইগুলো হচ্ছে বারবার পড়তে পারতেছি না। তো আসলে আমরা যদি রিভিশন করার একটা টাইম না পাই আমাদের এপ্রিলে পরীক্ষার আগে, তাহলে কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে মানে অন্তত আমার ক্ষেত্রে যে কোনো লাভ হবে না, কারণ রেগুলার পড়েও আমি ভুলে যাচ্ছি। আপনি একদমই ঠিক কথা বলছেন। আমরা আসলে রিভাইজ দেওয়ার সময়টা দেওয়া দরকার, কিন্তু এক্সাক্ট টাইমটা আমি আপনাকে জানাতে পারছি না। তবে পরবর্তীতে আমরা সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো এই যে গতানুগতিক রুটিন আছে এই রুটিনে শেষ হবে। ওকে, থ্যাংক ইউ। অন্তত মানে 2 মাস সময় না পাইলে তো আসলে রিভিশনটা এত বড় সিলেবাস শেষ করে ফেলা সম্ভব না। কঠিন কঠিন, জি। ওকে ভাই, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে, জি, আসসালামু আলাইকুম। ভাই আমরা কি ক্লাসটা শুরু করব নাকি আরেকটা প্রশ্ন নিব? জুমান ভাই হ্যান্ড রেজ করছেন, আমরা কি জুমান ভাইকে সুযোগ দিব? দেন একটু সুযোগ দেন, বলুন। জুমান ভাই আপনাকে পারমিশন দেওয়া আছে, প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রশ্নটা ছিল পয়েম আর পোয়েট্রি এর ভিতরে পার্থক্যটা কি? এটা একটু জানা ছিল। পয়েম হচ্ছে একটা কবিতা। আমি একটা কবিতা লিখেছি, সেটা হচ্ছে পয়েম। আর পোয়েট্রি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, যেটা দিয়ে হচ্ছে আমি মানে টোটাল কবিতার সমগ্র কবিতার জনরাটাকে নির্দেশ করি। এটা হচ্ছে পোয়েট্রি। থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আমরা শুরু করতে পারি। সো প্লিজ প্লিজ শুরু করেন তাহলে। ওকে, আপনাকে আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি ভাষা লেকচার 8, এটা 4 না, এটা কিন্তু 8। হ্যাঁ, 8 নাম্বার লেকচারে আমরা চলে আসছি। 8 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি ভোকালে, আর ভাইয়া আছেন কিউএনএতে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কিউএনএতে লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ ভাইয়া এগুলো উত্তর দিবেন। তার পাশাপাশি ভোকালে আমি আপনাদেরকে যে অংশগুলো বুঝাই দেওয়ার এগুলো ইনশাআল্লাহ বুঝাই দিব। তো শুরুতে একটু বলি, এটা হচ্ছে যে একজন আপু একটা প্রশ্ন করেছিলেন একটু আগে, আমি নামটা ভুলে গেছি। উনি বলছিলেন যে রিভিশনের কথা। তো রিভিশন কিন্তু আপনি যদি মনে করেন আপনি সমগ্র সিলেবাস শেষের 1 মাসে রিভিশন দিবেন, এটা হতে পারে, দিস ইজ এ প্রসেস। বাট আরেকটা বেটার প্রসেস হচ্ছে যে এখন যে টপিকগুলো পড়তেছেন, পড়ার পর 2 দিন পর সেম টপিকগুলো রিভিশন করা। মানে এখানে টপিক শেষ করাটা মূল টার্গেট নেওয়ার চেয়ে আমি যেই পড়াটা পড়তেছি সেই পড়াটুকু আমার মনে থাকে কিনা, এটাই হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। কাজে রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মাঝখানে যদি গ্যাপ পাওয়া যায়, এটাও একদিক থেকে ভালো। কেন ভালো? আপনি তাতে হচ্ছে ওই একই পড়াটা বারবার করবেন। আজকে পড়লেন, কালকে ওই পড়াটাই আবার রিভাইজ দেন। এটাও কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি। আমি পার্সোনালি এই যেটা বললাম এই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করি। অর্থাৎ আমি যা পড়েছি সেটাকে আবার রিভিশন দেওয়া।
প্রয়োজনে একাধিক বই থেকে ওই টপিকটা দেখা, এটা আমি করি, এতে করে আমি উপকার পেয়েছি, এই জন্য বললাম। সো বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের চয়েস। আপনারা যথেষ্ট বড় এবং শিক্ষিত, কাজে আপনারা ভালো বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোনটা বেটার। সো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি। ক্লাসে ইন্টারাকশন করার জন্য আপনারা চ্যাট বক্স ব্যবহার করতে পারেন। সো আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা আছে ডিটারমিনার জিনিসটা কি, এটা আমাদেরকে বোঝা দরকার। ডিটারমিনারস আর বেসিক্যালি অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ কি করে কে বলতে পারবেন? অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, সবসময় এটা মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে নাউনকে মডিফাই করে। তাহলে ডিটারমিনার গুলোর কাজ, এক কথায় বলেন, ডিটারমিনারের সম্পর্ক কার সাথে? দ্রুত বলেন। নাউনের সাথে তার সম্পর্ক। ডিটারমিনার গুলো যেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সম্পর্ক যেহেতু নাউনের সাথে, তাহলে ডিটারমিনার সম্পর্ক নাউনের সাথে। এটা আমরা কিভাবে ধরতে পারি? মনে করেন আমাদের কাছে আর্টিকেল এ এন আছে, আর্টিকেল দা আছে, তিনটা মিলে হয় আর্টিকেল। তাদের সাথে আমার আরো যোগ হবে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কিরকম? যেগুলো কোয়ান্টিফায়ার কাকে বলে শব্দটা আমি এখানে লিখি। কোয়ান্টিফায়ার্স কি? যা কোয়ান্টিটি নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে। যেমন হতে পারে ফিউ, হতে পারে লিটল, হতে পারে এ লট অফ, হতে পারে লটস অফ, এরকম অনেক আছে, প্লেন্টি অফ, এটসেট্রা, প্রচুর আছে। সেই কোয়ান্টিফায়ার গুলো তার সাথে যোগ হয়। তারপর আছে আপনার কোয়ালিফায়ার্স কাকে বলে কে বলতে পারবেন? কোয়ালিফায়ার্স হচ্ছে যেগুলো কোনো কিছুর কোয়ালিটিকে নির্দেশ করে, ঠিক আছে? তো তার সাথে আমার এখানে কোয়ালিফায়ার্স গুলো যোগ হয়। এরকম আমার যতগুলো আছে অ্যাডজেক্টিভ, তার সবগুলো মিলে আমার হচ্ছে এই যে আমি টোটালটা পেলাম, সামেশন অফ অল দিস ইজ দা ডিটারমিনার। সো অনেকেই বলে ডিটারমিনার্স হচ্ছে আর্টিকেলস। বেসিক্যালি কি ডিটারমিনার্স আর আর্টিকেল সেম? আপনারাই বলেন, বুঝতে বলেন। ডিটারমিনার আর্টিকেল কি সেম? না, সেম না। তাহলে আমরা বলতে পারি সকল আর্টিকেলই ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনার আর্টিকেল নয়। ওই যে কারক এবং কারের সম্পর্কের মতো, রাইট? সকল আর্টিকেলই ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনারই আর্টিকেল নয়। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা সামনের দিকে আগে। সো ডিটারমিনার গুলো আমরা এখানে অনেক রকম ভাবে দেখিয়েছি। আমি আপনাদেরকে একদম সংক্ষেপে, আমি আমার মতো সহজ প্রসেসে বুঝাই দিব। আমি আপনাদেরকে এখানে টোটাল অংশে আমি এত কিছু পড়ার দিকে যেতে চাচ্ছি না। আমি আপনাকে খুব সুন্দর সংক্ষেপ হিসাবে দেখাই। আপনি ডিটারমিনারকে মনে রাখবেন তিন প্রকারের। এক নাম্বার, যা কেবলমাত্র কাউন্টেবল প্লুরাল নির্দেশ করে। সংক্ষেপে বলি, কাউন্টেবল প্লুরাল, যেমন ধরেন মেনি, চিন্তা করেন মেনি। দুই, যেটা হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলারকে নির্দেশ করে, যেমন ধরেন মাছ। তিন নাম্বারটা হচ্ছে যেটা কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয়কে নির্দেশ করতে পারে, দুইটাকে নির্দেশ করতে পারে। এটা একটা উদাহরণ দিতে পারবেন? কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়কে নির্দেশ করে এরকম কি আছে কে বলতে পারবেন? যেমন এরকম অনেকগুলো আছে, যেমন হয় সাম, হয় এনাফ, হয় এটসেট্রা, অনেক আছে। এ লট অফ হয়, লটস অফ হয়, এরকম অনেক আছে। এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়কে নির্দেশ করে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? একটা হচ্ছে যা কাউন্টেবলের সাথে বসে এটা মনে রাখতে হবে, যা আনকাউন্টেবলের সাথে বসে সেগুলোকে মনে রাখতে হবে, আর যারা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথেই বসতে পারে সেটাকে আমাদের মনে রাখতে হবে। আমরা এই তিন ক্যাটাগরি ডিটারমিনারের ব্যবহারটুকু জানলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যায়, ঠিক আছে? তো ফাহাদ বলছেন যে 3 নম্বরের একটা एग्जांपल, যেমন ধরেন সাম, আপনি চাইলে সাম ওয়াটারও বলতে পারবেন, সাম স্টুডেন্টসও বলতে পারবেন। সো সে চাইলে আনকাউন্টেবলের সাথে বসতে পারে, সে চাইলে কাউন্টেবলের সাথে বসতে পারে, বোথ আকারে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা। এখন আমাদের এখান থেকে পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসে, পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসে, এটা হচ্ছে আমাদের আগে জানা দরকার যে আমরা যে পড়বো চ্যাপ্টারটা কোন জায়গাটা ফোকাস করবো, কিভাবে বলবো। আমাদেরকে ফোকাস করতে হবে এই যে আমি যে তিনটা জিনিস দেখাইছি, এই তিনটার এগ্রিমেন্ট ঠিক আছে কিনা নাউনের সাথে। মনে করেন আমাকে এগ্রিমেন্টটা দিকে নজর দিতে হবে। মনে করেন মেনি, মনে আমি মেনি বললাম, মেনি বলার পরে বললাম মেনি মেনি ওয়াটার, তাহলে এটা কি হলো? ভুল হলো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ভুল আছে। এরকম এগ্রিমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা আমাদেরকে চেক করতে হবে। আবার মনে করেন একটা জায়গায় লেখা আছে এ লট অফ, আপনি মনে করেন এক জায়গায় পাইলেন এ লট অফ সাপোজ মানি, আপনি এটা দেখে মনে করেন এটা ভুল, কারণ এ লটের পরে মানি তো হয় না, নিশ্চয় প্লুরাল কিছু একটা হবে, বা সামনে আপনি একটু চিন্তা করলেন, তাহলে কিন্তু আপনি আরেকটা ভুল করে ফেলেন, কারণ কি এটা কারেক্ট আছে। বুঝতে পারছেন? তো আপনাকে এই এগ্রিমেন্টটুকু বুঝতে হবে। এই এগ্রিমেন্টটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ডিটারমিনারের চ্যাপ্টারের কাজ শেষ। বুঝে গেছে? এখন আমরা আজকে ক্লাসে এটাই দেখবো যে এগ্রিমেন্টগুলো আমরা কিভাবে ডিফাইন করতে পারি, কোন এগ্রিমেন্টটা কিভাবে হয়। সো আজকে ক্লাসে আমি ডিটারমিনার কি আলোচনা করতে চাচ্ছি, আপনাকে একটা ধারণা পাইছেন মোটামুটি? ওকে, সো আই গেস আপনারা ধারণা পাইছেন, তাহলে আমরা সামনের দিকে আগে। ওকে, সো আমার এত কিছু এখানে যে অনেকগুলো ডিটারমিনারের ব্যবহার দেওয়া আছে, এগুলো আপনারা বাসায় বসে নিজেরা নিজেদের মতো দেখবেন এগুলো কি কি আছে। যে বিভিন্ন ধরনের ডিটারমিনার আছে, যেমন আর্টিকেলস আছে, ডেমনস্ট্রেটিভ গুলো কি, পসেসিভ ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ার্স, নাম্বারস, অর্ডিনালস, এগুলো সব ডিটারমিনার। এই হচ্ছে আমার টোটাল প্রকারভেদ ক্লাসিফিকেশন, ঠিক আছে? তো এই ক্লাসিফিকেশন টোটালটা মিলে হচ্ছে আমার ডিটারমিনারটা তৈরি হয়েছে, ঠিক আছে?
সো তাহলে এখন আমরা এইভাবে দেখতে পারি, আমরা এগুলো দেখে মনে রাখতে পারি। এই চার্টটা যদি আপনি মনে রাখতে ভালো হবে, এটা মনে রাখা আসলে খুব কঠিন কিছু নাই, ঠিক আছে? এটা কঠিন কিছু না, এখানে ছোট্ট একটু ভুল আছে, আমি ধরাই দিই। এটা হার্স হবে না, এটা হার হবে। ওকে, সো এটা হার্স হবে না, এসে বাদ দেব, ঠিক আছে? আচ্ছা, আফসানা চ্যাট বক্সে বলছেন ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ তো সেম লাগে। ডিটারমিনার গুলোতে অ্যাডজেক্টিভই আপু, আমি যে ক্লাসে শুরুতেই বললাম যে ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ। আমরা একটা জিনিস বলতে পারি সুন্দর মতো, সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। উদাহরণস্বরূপ আপনি এখান থেকে যে কোনো একটা র্যান্ডম ডিটারমিনার চুজ করেন, মনে করেন আপনি চুজ করলেন ইচ, তাহলে সে একটা অ্যাডজেক্টিভ, তার ক্লাসিফিকেশনে সে একটা অ্যাডজেক্টিভ। এখন আমি একটা অ্যাডজেক্টিভ নিলাম গুড, ডিটারমিনার না। সো আমরা বলতে পারি অল দিস ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভস, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? আপনারা বুঝছেন যে সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভই যে ডিটারমিনার না, এটুকু বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা অনেকে বলতেছেন যে হার্স আমি কেন কেটে দিলাম? আচ্ছা, এটা হচ্ছে একটা হার্স যদি আমার শেষে এস থাকে সে পসেসিভ প্রোনাউন হয়, আর যদি এসটা না থাকে সে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, এইজন্য আমি এসটা কেটে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা